আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেশ এবং বিদেশে, সবার প্রতি রইল শুভেচ্ছা ও সালাম। শিক্ষার আলো বিশেষ আয়োজন সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা। এই অনুষ্ঠানে আমাদের সাথে বাংলাদেশের অনলাইন শিক্ষা জগতের কয়েকজন তারকা উপস্থিত আছেন। তার সাথে আমি সঞ্চালনের দায়িত্বে আছি মোহাম্মদ শাহজামান শুভ, সহকারী শিক্ষক, হাতাকান্দি সরকার সাহেব আলী আবুলেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। এই অনুষ্ঠানটি আমাদের শিক্ষার.com পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। আমি আমন্ত্রিত অতিথিদের কাছে তাদের নিজ মুখে তাদের পরিচয় জানার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের সাথে তিনজন তারকা শিক্ষক যুক্ত আছেন। তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছেন বুড়িচং আনন্দ পাইলট স্যার। কি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল কাদের স্যার, আপনি ক্যামেরা অন করেন। আব্দুল কাদের স্যার, আপনি ক্যামেরা অন করেন। যাক, স্যার কাছে তো টেকনিক্যাল কোনো প্রবলেম থাকতে পারে। উপস্থিত আছেন গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান স্যার। স্যার, আপনি নিজের পরিচয়টা যদি স্ক্রিনে বলেন। জি, ধন্যবাদ জনাব শাহজামান শুভ। আসসালামু আলাইকুম দর্শক, আমি মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, এবং আমার স্কুলটি লাকসাম উপজেলায় অবস্থিত। কাজ করছি A2I তথা ICT ফর অ্যাম্বাসেডর হিসেবে, এবং কানেক্টেড রয়েছি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কানেক্টিং ক্লাসরুম কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে। তাছাড়াও আমার সকল সহকর্মীদের সাথে অনলাইন শ্রেণী কার্যক্রম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমগুলোতেও সম্পৃক্ত রয়েছি। আশা রাখছি শুভ স্যার আপনার মাধ্যমে আরো কিছু সময় এখানে থাকবো, কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ রিজন স্যারকে। আমাদের সাথে সংযুক্ত আছেন যে মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ICT শিক্ষক ঝর্ণা সুলতানা, শিবপুর নরসিংদী, ঢাকা। ম্যাম, আপনি আপনার নিজের পরিচয়টা আমাদের সাথে একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম শাহজামান স্যার, সত্যি আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে ফ্লোর দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমি ঝর্ণা সুলতানা, সহকারী শিক্ষক, মোহরপাড়া উচ্চ বিদ্যালয়, শিবপুর নরসিংদী, ঢাকা। নরসিংদী অ্যাম্বাসেডর হিসেবে এটাই এর সাথে কাজ করছি এবং অনলাইন স্কুলে নিয়মিত ক্লাস করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আমাদের সাথে আরো সংযুক্ত হবে বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল কাদের স্যার। উনি হয়তো আপাতত বিচ্ছিন্ন আছে, তবে তিনি আমাদের সাথে সংযুক্ত হবেন। আমি সর্বপ্রথম প্রশ্ন করব আমাদের মিজানুর রহমান স্যারকে, কারণ আমার জানা মতে মিজানুর রহমান স্যার একটি প্রতিষ্ঠানের পরিচালনা করছেন এবং তিনি এই করোনা সিচুয়েশনে তার অনলাইন কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তো এই পুরোদমে চালিয়ে যাওয়াটা উনি আগের চেয়ে অনেক বেশি পরিশ্রম এবং শ্রম দিচ্ছেন এবং আন্তরিকভাবে ছাত্রছাত্রীদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তো আমি স্যারকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা, যে আপনি যে এই কার্যক্রমগুলো কিভাবে জোরালেন, মানে এই করোনা সিচুয়েশনে আপনার স্কুল একাডেমি কিভাবে পরিচালনা করছেন? জি, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি স্যার, বলেন। হ্যাঁ জি, ধন্যবাদ শুভ স্যার। আপনি যেমনটি বলছিলেন যে এই করোনাকালীন সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে কিভাবে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম চালিয়েছি এবং কিভাবে এটিকে এখনো চলমান রেখেছি। তো আমাকে একটু সময় দিতে হবে এই বিষয়টুকু বিশ্লেষণ করার জন্য। আমি আপনার থেকে একটু বেশি সময় চেয়ে নেব। তো আপনি যেমনটি প্রশ্ন করছিলেন জি,
তো আমরা আসলে 17ই মার্চ আহ, প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় এবং বন্ধ ঘোষণার পরের সপ্তাহে আমি এবং আমার প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব রণজিৎ চন্দ্র দাস স্যারের উৎসাহ উদ্দীপনায় আমি আমার সহকর্মীদের সাথে ফোন আলাপ করি এবং সকল শ্রেণী শিক্ষকদেরকে দায়িত্ব দিয়ে অনলাইন ক্লাস শুরু হওয়ার পূর্বেই শিক্ষার্থীদের সাথে আমরা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করি। পরবর্তী সময়ে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম যখন ভার্চুয়ালি মোটামুটি ফেসবুক পেজগুলোতে সূচনা হয়ে তারও পূর্বে আমরা আমাদের স্কুলের প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটি ইমো গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ খুলি। এটা আমি আসলে শিক্ষক বাতায়নে একটা বড় ব্লগ লিখেছিলাম। তো ইমো গ্রুপগুলোতে একটু বিরক্তিকর প্রভাব পড়তো, বাচ্চারা যখন তখন কল করতো, তো ইমো গ্রুপটা আমরা বন্ধ করে দিই। পরবর্তীতে আমরা মেসেঞ্জার গ্রুপগুলো সক্রিয় রাখি এবং গ্রুপগুলোতে ধীরে ধীরে শ্রেণী শিক্ষক, আইসিটি জানা শিক্ষক, আমার আইসিটি শিক্ষক জনাব আনিসুর রহমান, উনিও একজন এক্সপার্ট এবং আইসিটি ফর এই অ্যাম্বাসেডর, আমাদের বিজ্ঞান শিক্ষক, আমার আরো বেশ কিছু ইয়াং শিক্ষক রয়েছেন, ওনাদের সহযোগিতায় আমরা শিক্ষকদেরকে নিয়ে মূলত শিক্ষার্থীদেরকে যুক্ত করার কাজে লেগে যাই। তো পরবর্তীতে আমরা জুম, বাচ্চাদেরকে জুম ইনস্টল করতে তাদেরকে প্রথমে আমরা ভিডিও কল দিয়ে তাদেরকে জুম ইনস্টল করার ব্যাপারে উৎসাহিত করি এবং পদ্ধতিগুলো শিখাই। তারপর আমরা সরকারিভাবে অনলাইন ক্লাস শুরু হওয়ার পূর্বেই মূলত আমরা জুমের মাধ্যমে ক্লাস নেওয়া শুরু করে দিই। তো এভাবে আমাদের ক্লাস 30 এপ্রিল থেকে আমরা আমাদের ক্লাস একদম রুটিন মাফিক বিদ্যালয়ে যেভাবে ক্লাস হয় এভাবে আপনি আসলে আমার কাছে মতো স্ক্রিন শেয়ার করলে হয়তো বা আপনি দেখতে পারতেন। তো আমরা রুটিন মাফিক ক্লাসগুলো চালিয়ে যাই। সপ্তাহে প্রত্যেক শিক্ষকের কমপক্ষে 4টা করে ক্লাস ছিল এবং আমারও 4টা করে ক্লাস ছিল, আমার প্রিন্সিপাল স্যারেরও 4টা করে ক্লাস ছিল। তো এইভাবে আমরা জুমের মাধ্যমে শ্রেণী কার্যক্রম চালিয়ে যাই এবং শ্রেণীতে উপস্থিতি আসলে খুব নেহায়েত কম ছিল। প্রথম দিকে আমাদের 10%, 15% এভাবে শিক্ষার্থীরা জুম ক্লাসে অন্তর্ভুক্ত হয় এবং অংশগ্রহণ করে। এভাবে আমরা প্রায় জুন, জুলাই, আগস্ট পর্যন্ত আমরা জুমের মাধ্যমে ক্লাস নিতে থাকি। আর এরই মধ্যে যখন অনলাইন শ্রেণী কার্যক্রম চালু হয়, আপনি জানেন কুমিল্লা অনলাইন স্কুল চালু হয় আমাদের কুমিল্লায় এবং আরো অনেক অনলাইন স্কুল চালু হয়। তো এই ধারাবাহিকতায় আমি আমার স্কুলটিকে অনলাইন স্কুলের পেজ পাওয়ার জন্য A2I এর কাছে আবেদন করি। তো এটা আসলে আবেদন করার পর আমি বুঝতেই পারি নাই যে A2I এত সহজে স্কুলটাকে মানে অনুমোদন করে দেবে। এবং আপনি জনাব শাহজাহান শুভ আমাকে একদিন ফোন করে বললেন, এই আপনার স্কুল তো A2I এর অনলাইন স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি তাৎক্ষণিক ঢুকে দেখলাম যে ঠিকই আমার স্কুলটি অনলাইন স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। তো তখন সম্ভবত জুলাই মাস, হ্যাঁ জুলাই মাস। তো জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা অনলাইন শ্রেণী কার্যক্রম জুমের যে ক্লাসগুলো সেগুলোকে আমরা আবার লাইভ করে OBS ব্যবহার করে আমরা এগুলোকে আবার লাইভ করতাম। জুমে ক্লাস চলতো, আবার OBS দিয়ে এটাকে লাইভ করে আমরা আমাদের স্কুলের পেজে চালিয়েছি। আর আমাদের শিক্ষক যারা এটাকে লাইভ করতে পারে না তারা সরাসরি লাইভ ক্লাস নিয়ে আমাদের স্কুলের পেজগুলোতে দিতে থাকে। কেউ স্ট্রিমিয়ার দিয়ে করে, কেউ আমরা মিটের মাধ্যমে ক্লাস করি। তো এভাবেই মূলত আমরা শ্রেণী কার্যক্রম চালিয়ে যাই এবং আমরা এক পর্যায়ে এসে আমরা গুগল ক্লাসরুমও ব্যবহার শুরু করি। তো আসলে আমি যেটুকু বলবো আমি সফল হয়েছি, আমার 28 জন সহকর্মী স্কুল কলেজ মিলিয়ে সকলকে আমি অ্যাক্টিভ করতে, সক্রিয় করতে আমি সক্ষম হয়েছি। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে অত্যন্ত রুট লেভেল মানে গ্রাম পর্যায়ে হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা আমরা আশানুরূপ যেটুকু আশা করেছি সেইটুকু আমরা আসলে করতে পারিনি। আমরা স্যার আপনি একটা প্রশ্ন আছে, প্রশ্নটাও দিতে পারেন উত্তরটা। স্ক্রিনে একটা প্রশ্ন আছে।
স্যার, আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষার্থীদের আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি। হ্যাঁ, আমি আমার বক্তব্যে বলছিলাম যে আমরা প্রায় 30% শিক্ষার্থী যুক্ত করতে পেরেছি। তবে আমরা 30% শিক্ষার্থী যুক্ত করলেও আমাদের প্রায় 80% শিক্ষার্থীদের সাথে আমাদের অলওয়েজ যোগাযোগ রয়েছে ফোনের মাধ্যমে। কিন্তু আমরা শ্রেণী কার্যক্রমে 30% শিক্ষার্থীদেরকে আমরা যুক্ত করতে পেরেছি। আর অনলাইন ক্লাসরুম যেখানে লাইভ ক্লাস হয়, আসলে ঠিকভাবে বলা মুশকিল যে কতটুকু যুক্ত হয়েছে। কিন্তু আমরা জুমের মাধ্যমে যে ক্লাস নেই, সেই ক্লাসে আমাদের 30 জন, 40 জন, 20 জন, 25 জন আমাদের শিক্ষার্থী অনলাইন ক্লাসরুমে যুক্ত হয়। তো এই ধারাবাহিকতা আসলে এখনো চলতেছে আর কি। তো আমি কথা বলবো আপনাদের প্রশ্নের আলোকে। আর বর্তমান সময়েও আমরা অ্যাসাইনমেন্ট দেয়া নেয়ার কার্যক্রম চলছে। এরই মধ্যে আমাদের অনলাইন ক্লাসও এখন মূলত পরিবর্তন। আপনার সাথে আমি আরো প্রশ্ন করব, আমি আপনার সাথে আরো কিছু শেয়ার করবো অ্যাসাইনমেন্ট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, জীববিজ্ঞান শিক্ষক আব্দুল কাদের স্যার। যদি উনি জীববিজ্ঞানের শিক্ষক এবং জীববিজ্ঞানে খুব ভালো, ওনার অনেকগুলো ক্লাস আমি নিজে দেখছি অনলাইনে, জীববিজ্ঞান খুব সুন্দর ক্লাস করে, কিন্তু উনি আইসিটির জগতের একজন উজ্জ্বল নক্ষত্র বলি, এবং আমরা ওনাকে আইসিটি শিক্ষক হিসেবে জানতাম। সাম্প্রতি ওনার অনলাইনে ক্লাসগুলোতে দেখলাম জীববিজ্ঞানের প্রভাব বেশি, যার কারণে বুঝতে পারলাম উনি জীববিজ্ঞানের শিক্ষক। তো আমি আব্দুল কাদের স্যারের কাছে তার নিজের মুখের পরিচয় ওটা দেওয়ার জন্য দর্শকের উদ্দেশ্যে আমন্ত্রণ জানাচ্ছি। জি স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, প্রবেশ করার সাথে সাথে বিদ্যুৎ চলে গিয়েছিল, যে কারণে আমার প্রবেশ করতে একটু সমস্যা হয়েছে ওয়াইফাই এর কারণে। তো আজকের এত চমৎকার একটা আয়োজন করার জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার আলো .com পত্রিকাকে, এবং পরিকল্পনা ব্যবস্থাপনায় আছেন এম এ মারুফ সোহেল, নির্বাহী সম্পাদক শিক্ষার আলো .com। আবার আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার ভাবে সঞ্চালনায় যিনি আছেন মোহাম্মদ শাহজামান শুভ, আছেন জনাব মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক লাকসাম কুমিল্লা, ও ঝর্ণা সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক আইসিটি শিবপুর নরসিংদী। তো আমি মোহাম্মদ আব্দুল কাদের, সহকারী শিক্ষক বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। আজকের এই অনুষ্ঠানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষার আলো .com কে আমাকে সম্মানিত করার জন্য, এবং এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার আসতেছি, সেটা হচ্ছে এই অনলাইন ক্লাসগুলো যখন বাংলাদেশে শুরু হয়, তখন কুমিল্লা অনলাইন নামের সর্বপ্রথম একটা অনলাইন স্কুল শুরু হয়, এবং কুমিল্লা অনলাইনের পরপরই যেটা সবচেয়ে বেশি ভালো এবং পারফেক্টলি যাদের বিহার বেশি, সেটা হচ্ছে বুড়িচং অনলাইন স্কুল। অর্থাৎ কুমিল্লার আমি মনে করবো দ্বিতীয় স্থান, এটা আমার মতামত, অন্যদের সাথে নাও মিলতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে বুড়িচং অনলাইন স্কুলের নেপথ্যে এবং এটার প্রধান উদ্যোক্তা আপনি, তো সেই ক্ষেত্রে আপনি এই উদ্যোক্তা হয়ে নিজে তো একটা হচ্ছে নিজে ক্লাস করা, আরেকটা হচ্ছে আবার অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একজন সফল শিক্ষক এবং সফল শিক্ষক নেতাও বলি আপনাকে। তো সেই ক্ষেত্রে আপনি যে অনলাইন জগতে এভাবে আসলেন, যে একটা প্যান্ডামিক সিচুয়েশন আমাদেরকে সবকিছু বন্ধ করে দিয়ে গেছে, কিন্তু আপনি কার্যক্রম কিন্তু থেমে নেই এবং কার্যক্রম বন্ধ করে নেই। এই যে আসলেন এই আরেকটা জগৎ, এখন কিন্তু আমাদের বলবো যে শিক্ষার জন্য আরেকটা জগৎ, তো সেই জগতে কিভাবে আসলেন? দ্যাট মিন্স অনলাইন জগতের কার্যক্রম কিভাবে আপনি আসলেন, কাদের স্যার? হ্যাঁ, ধন্যবাদ স্যার, আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। যখন আমাদের স্কুল বন্ধ হয়ে গেল মার্চের মাঝামাঝি সময়ে, তো আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় আমাদের সাথে এই বিষয়গুলোতে, আপনিও ছিলেন, অনেকগুলো মিটিং আমরা করেছিলাম। পরেই কুমিল্লা অনলাইন স্কুলের পরপরই উপজেলা লেভেলে সর্বপ্রথমেই আমরা বুড়িচং অনলাইন স্কুল চালু করি। তো আসলে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়ের ওনার সাথে পরামর্শ করেছি, এবং উনি যথেষ্ট পরিমাণ আমাকে, এবং যিনি আমার সাথে খুব বেশি পরিশ্রম করেছেন আমি বলবো কবির খান বিপ্লব, অত্যন্ত একজন দক্ষ বুড়িচং উপজেলা আইসিটিতে, যিনি আমাকে ওনার সাথে রাখেন, আমি ওনার সাথে থাকি, পাশাপাশি একই বাউন্ডারিতে। আপনি জানেন আমাদের দুটো স্কুল, একটা সরকারি একটা বেসরকারি। তো আমরা চিন্তা করলাম যে যদি জেলাতে অনলাইন স্কুল চলে, পাশাপাশি আমরা উপজেলা লেভেলেও একটা অনলাইন স্কুল করি। আর এটা করার পিছনে কারণ ছিল, আপনি জানেন স্যার, প্রথমে যখন
আহ, কুমিল্লা জেলা অনলাইন স্কুল শুরু হয়, তখন আমরা কিছু শিক্ষক প্রথম শুরু করি ক্লাস দেওয়া নেওয়া। আমার যেটা চিন্তা ছিল যে বুড়িচং অনলাইন স্কুলটা চালু করলে যে বিষয়টা সবচেয়ে হবে, আমি চেয়েছি যে বুড়িচংয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষকরা অনলাইনের সাথে যুক্ত হোক। উপজেলাতে হলে আমাদের সাথে ওরা খুব সহজেই বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবে, এবং আমরা বুড়িচংয়ে এনে অনেক শিক্ষককে ক্লাস রেকর্ডিং করিয়েছি। আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের এই বুড়িচং উপজেলার আবিদপুর স্কুল এন্ড কলেজের একজন শিক্ষক অনলাইনে উনি 500টি ক্লাস করেছেন, যেটা মানে কল্পনার বাইরে। আমি মনে করি যে ওনাকে আবিষ্কার করেছে আমাদের এই বুড়িচং অনলাইন স্কুল। আমরা ওনাদেরকে ডেকেছি, এবং ডেকে ওনাকে আমি থ্যাঙ্কস দিয়েছি একটা ইয়েতে অনুষ্ঠানে। যে তো আসলে মূল উদ্দেশ্যটা ছিল, এবং প্রথম দিকে আমরা যে কাজটা করেছি, যেমন কবির স্যার, আমি বা আমরা যারা যারা কুমিল্লা অনলাইনে আমরা ক্লাস দিয়েছি, আমরা বলেছি যে আমরা যেহেতু জেলা লেভেলে ক্লাস দিচ্ছি, উপজেলাতে আমরা একটু কম ক্লাস দেব প্রথম প্রথম। এটার পিছনে আমার যে কারণটা ছিল যে আমরা অন্যদেরকে উৎসাহিত করার জন্য বলছি, আপনি শুধু রেকর্ডিং করেন, আপনি আসেন। এমনই ভাবে আরেকজন শিক্ষক হচ্ছে ওমর ফারুক, খালাতে উচ্চ বিদ্যালয়ের। এই শিক্ষকগুলোকে আমরা নিতে পেরেছি। সর্বশেষ এখন আমাদের বুড়িচংয়ের প্রত্যেকটা প্রতিষ্ঠান অনলাইন স্কুল, এবং প্রত্যেকটা টিচার শিক্ষক বাতায়নের সদস্য করেছে। এই সার্থকতাটা পেয়েছি স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা আসলে বুড়িচংয়ের সত্য কথা বলতে অস্বীকার করার কিছু নেই। বুড়িচং অনলাইন স্কুল হওয়ার পরে বুড়িচং স্কুলে আমাদের বাতায়নের শিক্ষক বাতায়নের পরিধি অনেক বেড়ে গেছে, এবং অনেকগুলো শিক্ষক উঠে আসছে। যেমন আমাদের শাহাদাত স্যারের কথা বলেছেন, তারপরে ওমর ফারুক স্যারের কথা বলেছেন, আর অন্যান্য স্যার আমি অনেকদেরকে চিনি, সাজিদুল করিম স্যারকেও দেখছি। অর্থাৎ বুড়িচং অনেকগুলো স্কুলকে উত্তরে আসছে। এবং আরেকটা কথা বলেছেন যে সবাইকে সুযোগ দেওয়া, এবং সবচেয়ে মজার বিষয় কি, যেমন আমার এলাকার ছাত্রছাত্রী কিন্তু আমাকে যতটা ফ্রেন্ডলি গ্রহণ করবে, একটা দূরের স্কুলের শিক্ষককে ততটা ফ্রেন্ডলি গ্রহণ করে না। যদি মনে করেন কাদের স্যারের ছাত্ররা যদি জানে যে আজকে কাদের স্যারের ক্লাস অনলাইনে অথবা টেলিভিশনে শুরু হবে, তখন কিন্তু ওনার ছাত্র একটু আগ্রহে বেশি দেখে। এইটার দিক দিয়ে ওনারা অনেক খুব ভালো করেছেন। সেজন্য আমি বুড়িচং স্কুলের অনলাইন স্কুলের সকল কলাকুশলীকে আপনার মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আর একটা অভিনন্দন জানানো যা একা না বললেই আমাদের অকৃতজ্ঞ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ স্যার। ওনার মতো মানুষ, এত ভালো মানুষ, অর্থাৎ আমরা সৌভাগ্যবান বলা যায়, এমন একটা ভালো শিক্ষা অফিসার পেয়েছি। উনি প্রত্যেকটি অনলাইন স্কুল এবং প্রত্যেকটি সহকারী শিক্ষক যেখানে যেখানে ওনার টাচ করা দরকার, যেখানে যেই প্রধান শিক্ষকের টাচ করা দরকার, প্রত্যেক জায়গায় উনি স্বতঃস্ফূর্ত ভাবে টাচ করে আমাদেরকে এভাবে এগিয়ে নিয়ে আসছে। বিশেষ করে কুমিল্লা এখন কিন্তু বাতায়নের পেজের মধ্যে খুব নিচু অবস্থান ছিল, এখন কিন্তু দ্বিতীয় পর্যায়ে চলে আসছে কুমিল্লা অনলাইন স্কুল, কুমিল্লা সকল অনলাইন কার্যক্রম। তো সেই জন্য আমি স্যারকে অভিনন্দন জানাচ্ছি। আমার এখন সরাসরি প্রশ্ন চলে যাচ্ছে ঝর্ণা সুলতানা আপার কাছে। আমার যারা পুরুষ শিক্ষক তাদের কাছে অনলাইন কার্যক্রমটা তেমন একটা কঠিন বিষয় বলবো না আমি, কারণ আমাদের এই অর্থাৎ করোনা সিচুয়েশনের পরে আমরা কিন্তু অনেকটা অবসর হয়ে গেছি, একদম রিল্যাক্স রিমোডে জীবন যাপন করতেছি। কিন্তু এর বিপরীত চরিত্র কিন্তু আমাদের ম্যামদের, তারা কিন্তু আমি মনে করি করোনা আসার পরে তাদের কাজের পরিধি আর বেড়ে গেছে। আমি নিজের সংসারে যেটা দেখেছি যে ওনাদের কাজের পরিধি অনেক বেড়ে গেছে, এবং যার কারণে তারা যে এতটা, অর্থাৎ নিজের সংসার, ছেলে সংসার, স্বামী আর একটা পরিবার মেনটেন করে আবার অনলাইনে সময় দেওয়া, এটা একটা বিরাট কাজ আমি মনে করি। এবং সেই দিক থেকে আমাদের ঝর্ণা সুলতানা আপা 100 ক্লাস কিন্তু অলরেডি আমাদের শিক্ষক বাতায়নে সংযুক্ত করেছেন। তার আরো ক্লাস আছে এবং কিন্তু রেকর্ডিং করা ক্লাস আছে, এবং আইসিটি এবং বাংলা বিষয়ের যে ক্লাসগুলো আমি দেখছি ওনার খুব চমৎকার এবং প্রাণবন্ত এবং প্যাডাগজি অনুসারে শিক্ষণ ফল অর্জিত একটা ক্লাস মনে করি ওনার। তো সেই ক্ষেত্রে উনি অনেকটাই সফল এবং সাকসেস শিক্ষক বলি আমি ওনাকে। তো আপনার কাছে একটা প্রথম প্রশ্নটি হচ্ছে আমার এরকম যে আপনি কিভাবে এই সময়টা কিভাবে দেন, অর্থাৎ এই যে অনলাইনের জগতে আরেকটা সময় দেন আপনি, এটা কিন্তু আপনার অতিরিক্ত, মানে আপনার পরিবারগত বলি। তো এই যে একটা সংযম, মানে আপনি কিভাবে এই আমাদের সাথে সংযুক্ত হলেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমার সাথে যারা আছেন সবাইকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে প্রিয় ভিউয়ার্স আপনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করব। আসলে
স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে আবারও ফ্লোর দেওয়ার জন্য। আমি একজন নারী, ঠিক আছে, কিন্তু নারীর অনুধাবন ক্ষমতা অনেক বেশি। নারী ভাবতে পারে। আমরা যেমন ঘরে কাজ করি স্যার, আবার বাইরেও কাজ করি। তো আমরা আসলে একটা কথা বলে নিই যে পুরুষের মতো মানে আমরা বলি যে অধিকার চাই না, আমরা হচ্ছে মানে পুরুষদের পাশাপাশি কাজ করতে চাই। এটা হচ্ছে আমার থিম। এবং আমি একজন শিক্ষক হিসেবে যখন করোনা প্যান্ডামিক সিচুয়েশনে আমি চিন্তা করেছি যে আমরা একটা অনলাইন পেজ খুলেছি, নরসিংদী অনলাইন পাঠশালা। তো ওখানে যে এটাকে লিড দিচ্ছেন এটুআই সংযুক্ত কর্মকর্তা আহ, মোহাম্মদ কবির হোসেন স্যার। তো স্যার সবসময় আমাদের নির্দেশনা দিয়ে থাকেন। যখন করোনা প্যান্ডামিক সিচুয়েশন আমরা ভাবছিলাম যে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করব, মাস্ক বানাবো, কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, তখন একটা মিটিং এ, আমাদের সাপ্তাহিক মিটিং গুলোতে স্যার থাকেন, তখন স্যার বললেন যে এখন আমাদের শিক্ষকদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা এই, শিক্ষার্থীদের পাশে কিভাবে দাঁড়াতে পারি। তখন স্যার আমাদের এই অনলাইন পাঠশালায় ক্লাস দেওয়া শুরু হলো। অল্প কিছুদিনের মধ্যে আমি ক্লাস দেওয়া শুরু করেছি। বিভিন্ন ওই জেলাতেও বিভাগীয় স্যার ক্লাস দিচ্ছি। তো আমার কথা হচ্ছে যে ওখানে যখন আমি ক্লাস দেই আর আমি চিন্তা করি যে আমার শিখন ফল ধরে বা আমি একটা লেসন প্ল্যান তৈরি করে আমার উপকরণ দিয়ে আমি কিভাবে ক্লাস করব, যে গতানুগতিক যে চিন্তা ধারণা, এটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর আমরা নর্মালি যে ক্লাস করতাম শিক্ষার্থীদের সামনে ছিল, এখন তো শিক্ষার্থীরা সামনে নেই। তো শিক্ষার্থীরা আমরা সেটা ভার্চুয়ালি হয়ে গেছে সবকিছু। তো ভার্চুয়ালি যদি একটা কাজ করতে চাই, নর্মাল যেভাবে সনাতন পদ্ধতিতে আমরা কাজগুলো করেছি, ভার্চুয়ালি আমাকে সবকিছু এভাবে চিন্তা করতে হবে। স্যার আমি প্রথমত একদম একটা চেয়ারের উপরে আমি আমার মোবাইলটাকে রেখে আমি এভাবে ক্লাস করতাম। নর্মালি একটা বোর্ড এনে আমার স্কুল থেকে হেড স্যারকে বলে একটা বোর্ড নিয়ে আসছিলাম, হোয়াইট বোর্ড। তো এভাবে ক্লাস করেছি। আস্তে আস্তে কি করলাম যে আমি একটা বয়া কিনতে, একটা যে বয়া কিনবো সেটারও মানে মার্কেট খোলা ছিল না, বন্ধ ছিল। তো এরকম ক্লাসগুলো উল্টাপাল্টা হতো, বা এরকম আমি জানতাম না কিভাবে ক্লাসগুলো রোটেট করা আনরোটেট করা, এগুলো জানতাম না। অল্প কিছুদিনের মধ্যে আমি স্যার ভিডিও দেখতে শুরু করলাম, অনলাইনে ভিডিওগুলো দেখতে শুরু করেছি ইউটিউবে। দেখতে দেখতে এরকম 10টা ভিডিও না দেখে আমি কখনোই ঘুমাতাম না। প্রথম 10 মিনিট স্কুল থেকে স্যার আমি ডাউনলোড করতাম, 10 মিনিট স্কুলে গিয়ে দেখতাম কিভাবে আয়মান সাদিক, সুলাইমান সুখনের ভিডিওগুলো দেখতাম, বা এরকম আহ যারা মোটিভেশন, আমি সবসময় মোটিভেশন পছন্দ করি, তো ওদের মোটিভেশন প্লাস আমি এগুলো দেখতাম। তো দেখতে দেখতে এক সময় আমি কি করি, আমি ক্লাসগুলো নেওয়া শুরু করেছি। তো দেখা গেল স্যার এরপরে আমি একটা ট্রাইপড কিনেছি। আস্তে আস্তে আমি আমার এই যে স্যার দেখতে পাচ্ছেন, হয়তো দেখবেন আমি আমার এই যে একটা স্টুডিও বলা চলে মোটামুটি, এটাকে আমি দাঁড় করিয়েছি। তো আমার সবচেয়ে সহযোগিতা করেছে আমার হাজবেন্ড, এবং আমার বাচ্চারাও, যেখানে আমি থেকে গিয়েছি সেখানে ওরা হেল্প করেছে। তো আমি আমার স্কুলে স্যার তারপর একটা পেজ খুলেছি। আমার স্কুলের শিক্ষকরা দের একটা বয়াটা আমি হাতে লাগিয়ে দিয়েছি, এবং আমার প্রধান শিক্ষক বলেছে যে আপনি যেভাবে ক্লাস করেন ঠিক তেমন করে আপনি আপনার যে সহকর্মীরা আছে তাদেরকে করতে হবে, এবং আপনাকে অবশ্যই 3 দিন আসতে হবে স্কুলে প্রথমত। প্রয়োজনে আমি প্রতিদিন যাব, কিন্তু স্যার আমি 3 দিনে গিয়েছি স্কুলে, এবং তাদেরকে প্র্যাকটিস করিয়েছি কিভাবে ক্লাস দিতে হবে। অনেকের মোবাইল ফোন ছিল না, অনেকে মোবাইল ফোন কিনেছে। স্যার সংসদ টিভিতে অনেক ম্যাডামরা ক্লাস করতেন ঢাকায়। তারপরে আমি একটু স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্নবাজ ছিলাম ঢাকায় এই সংসদ টিভিতে। তারপরে কিশোর বাতায়নে এই ক্লাসগুলো দেখতাম যে কিভাবে করে। তো এখন ওরকম হচ্ছে না। তারপরেও স্যার যে আমার মনে হয় যে ভয়টা আগে কাজ করতো এখন আর ভয়টা কাজ করে না। আমার শিক্ষার্থীর যারা আছে তারা এই যে আমাদের উপজেলা পর্যায়ে যে এই বিভিন্ন প্রোগ্রাম গুলো হচ্ছে সায়েন্সের উপরে, তাদেরকে আমি জুমে মিটে ক্লাস করাচ্ছি। এবং দেখা যায় যে সারা দেশ থেকেই এই যে অনেক প্রধান শিক্ষকরাও আছেন যে ম্যাডাম আপনি কিভাবে ক্লাস করছেন, কিভাবে আপনি এত কিছু করছেন। তারপরে স্যার আমি যেটা করেছি, আমার স্কুলের নামেও একটা পেজ খুলেছি। এটুআই অতি সহজেই আমার এই পেজটাকে মানে রিসিভ করেছেন, এবং আমার স্কুলের যে নিবন্ধন করিয়ে দিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ এটুআই কে। এটুআই এর স্যারেরা অনেক সহযোগিতা করছেন আমাদেরকে। স্যার এভাবেই আমি আহ, আমার এই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাম। আমি সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান স্যারের কাছে
প্রথম প্রশ্নটা যে অ্যাসাইনমেন্ট কিরূপ আসছে আপনাদের স্কুলে, অর্থাৎ ছাত্রর অনুপাতে অ্যাসাইনমেন্ট কতটুকু এসেছে এবং যারা অ্যাসাইনমেন্ট আসে নাই বা কত পার্সেন্ট এসেছে অ্যাসাইনমেন্ট, আপনি পেয়েছেন কতটুকু অ্যাসাইনমেন্ট? মিজানুর রহমান স্যার। আনমিউট করে নেন স্যার, আনমিউট করে নেন। মিজান স্যার আপনি আনমিউট করে কথা বলেন। হ্যাঁ, ধন্যবাদ শুভ স্যার। তো অ্যাসাইনমেন্ট আসলে আমাদের মোটামুটি 98% আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, আমরা বিতরণ করেছি এবং আসলে যা বিতরণ করেছি তাই আমরা ফেরত পেয়েছি। আর কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে যারা স্থানান্তর হয়ে গেছে বা টিসি নিয়ে গেছে, এরকম কিছু শিক্ষার্থী রয়েছে আমাদের, যাদের আসলে আপনি জানেন আমাদের মেয়ের স্কুল তো তো গ্রাম, আমরা মানে শত চেষ্টা করেও আসলে অনেক সময় বাল্য বিবাহ রুখতে পারি না। সেক্ষেত্রে আমাদের নবম শ্রেণীর কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে এই করোনাকালীন সময়ে, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। স্যার আমার প্রশ্নটা, তো আর আমরা আমি ধন্যবাদ ষষ্ঠ আপনাকে। সপ্তম আমার প্রশ্নটা ছিল সেই জায়গায়, মানে এখন আপনাকে প্রশ্নটা করবো, এখন আসল প্রশ্নটা এই জায়গায়, সেটা হচ্ছে আপনি জুমে ক্লাস করছেন 20 অথবা 30% ছাত্রছাত্রী ইনক্লুড হয়েছে, কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাকে 80% 90% দিয়েছে। এটা হওয়ার কারণটা কি? এটা তো জোরে পড়ার কথা, একবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা বা অন্য জায়গায় যাওয়ার কথা, যে 80% পেয়েছেন, কেন পেয়েছেন? না, আসলে আমরা জুমে ক্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের অধিকাংশ বাচ্চাদেরই, ধন্যবাদ আপনাকে, আমি ভালো, খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের আসলে এত দরিদ্র পীড়িত এরিয়া যে কিছু বাচ্চা আছে, যখন আমরা স্কুল চলতো নর্মাল সিচুয়েশনে না খেয়ে এসেছে এমন বাচ্চাও ছিল। এবং আমরা স্কুল থেকে সরকারি বৃত্তি উপবৃত্তি ছাড়াও, আপনি জানেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, উনি দাহাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর, উনি এবং ওনার ওয়াইফ জনাব তজিমা হোসেন মজুমদার, উনারাও পারিবারিকভাবে বিভিন্ন বৃত্তি দিয়ে থাকেন শিক্ষার্থীদেরকে। তো সেই ক্ষেত্রে দরিদ্র পীড়িত বাচ্চা হওয়ার কারণে আসলে অনেক শিক্ষার্থীদের স্মার্টফোন নেই। আমরা গ্রামে গ্রামে গিয়েও ভিজিট করেছি, আমরা তাদেরকে অভিভাবকের চিঠি দিয়েছি, অভিভাবকের সাথে ফোনে কথা বলেছি, কিন্তু ওনার আসলে ফোন কিনতে অনেকে সক্ষম হয়নি, স্মার্টফোন কিনতে সক্ষম হয়নি। সে কারণে জুমে আসলে 30% শিক্ষার্থী আমরা পেয়েছি। কিন্তু অ্যাসাইনমেন্ট তো আমরা, যেহেতু অভিভাবকরা প্রতিষ্ঠানে আসতেছে, শিক্ষার্থীদেরকে আমরা এনেছি 30 জন করে, আমরা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি রক্ষা করে তাদেরকে আমরা কাউন্সিলিং করেছি। তো অ্যাসাইনমেন্ট মূলত অভিভাবকরা নিয়ে যাচ্ছে, যেটা হার্ড কপি নিয়ে যাচ্ছে এবং তারা ফিরিয়ে দিয়ে যাচ্ছে। কিন্তু অনলাইন ক্লাসের যে ডিভাইসের প্রয়োজন ছিল অ্যাসাইনমেন্টে, আসলে সেই ডিভাইসের প্রয়োজন হচ্ছে না। সে কারণে অ্যাসাইনমেন্ট আমরা আসলে বলবো যে আমরা শতভাগই অ্যাসাইনমেন্ট সফল। আমরা জুম ক্লাসে যদিও শতভাগ সফল হয়নি, 50%ও সফল হয়নি, কারণ ছিল ডিভাইসের স্বল্পতা এবং নেটওয়ার্ক স্বল্পতা, এই ধরনের সমস্যার কারণে আমরা আসলে জুম ক্লাসে শতভাগ সফলতা আমাদের আসেনি। তবে আমরা নর্মাল ফোনে আমরা বাচ্চাদেরকে নিয়মিত হোমওয়ার্ক দিয়েছি এবং তাদের সাথে শিক্ষার্থীদের সাথে আমাদের টাচে ছিল আমাদের গাইড শিক্ষকরা যারা আছে, তারা মানে নিয়মিত। এই প্যান্ডামিক সিচুয়েশনে আপনাদের কি হোম ভিজিট ছিল? আমাদের প্যান্ডামিক সিচুয়েশনে হোম ভিজিট ছিল বলতে আমরা মানে সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে, স্বাস্থ্যবিধি মেনে আমরা আসলে কিছু মানে সীমিত পরিসরে আমরা কিছু গ্রামে গিয়েছি শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়ার জন্য। এবং এটা আসলে আমাদের গণ উদ্যোগে আমাদের এটা সবসময় চলে, কিন্তু এখন একটু কম ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য। এবং আমি এই ব্যাপারে আমার প্রতিষ্ঠান প্রধান জনাব রঞ্জিত চন্দ্র দাস স্যারের কাছে কৃতজ্ঞ যে স্যার নিজেও আমাদের সাথে বিভিন্ন কাজে সবসময় সম্পৃক্ত থাকেন। এছাড়াও আমি আরো কৃতজ্ঞ আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ডক্টর বদিউল আলম মজুমদার, যিনি সুশাসনের জন্য নাগরিকের সাধারণ সম্পাদক এবং যিনি দাহাঙ্গা প্রজেক্ট এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। স্যার আসলে অত্যন্ত শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব। স্যারের মিসেস জনাব ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার আসবো আমাদের এই অনলাইনের প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত, অর্থাৎ অনলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা।
আপনি যেহেতু গুগল ক্লাসের সাথে সংযুক্ত আছেন, সেই জন্য আপনার কাছে আমি একটু পরে আসতেছি। আমি চলে যাচ্ছি আব্দুল কাদের স্যারের কাছে। আব্দুল কাদের স্যার নিউজিল্যান্ডে আমাদের প্রশিক্ষণ নিয়েছেন, শিক্ষা ডিপার্টমেন্টের থেকেই উনি সরকারিভাবে নিউজিল্যান্ডে প্রশিক্ষণ নিয়েছেন। তো ওখানে শিক্ষা কার্যক্রম দেখেছেন এবং এই শিক্ষা কার্যক্রম দেখে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে তুলনামূলকভাবে এই সিচুয়েশনে আমরা কতটুকু অগ্রগামী আছি বা তাদের তুলনায় আমরা কি কাছাকাছি যেতে পারছি কিনা, এই ব্যাপারে আমি আব্দুল কাদের স্যারের মতামত জানতে চাচ্ছি। আব্দুল কাদের স্যার, আরেকটা কথা বলে রেখে দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারাও ইচ্ছা করলে আমাদের যে কোনো অতিথিকে আপনারা প্রশ্ন করতে পারেন, তবে আমাদের রিলেটেড, দ্যাট মিনস সমকালীন শিক্ষাও আমাদের ভাবনা রিলেটেড প্রশ্ন করতে পারেন। আব্দুল কাদের স্যার, নিউজিল্যান্ডের বা উন্নত রাষ্ট্রের সাথে আমাদের শিক্ষা। ধন্যবাদ ধন্যবাদ শুভ স্যার, আপনি অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন। এই সময়টাতেই আমি কিন্তু 2018 সালে নিউজিল্যান্ডে ছিলাম। তো এবং আজকের দিনটাতে আমরা ওয়েলিংটন থেকে অকল্যান্ডে রওনা দিয়েছিলাম। তো সেই আজকের দিনে আপনি আমাকে আবার সেই প্রশ্নটা করে মনে করিয়ে দিয়ে দিয়েছিলেন, ধন্যবাদ আপনাকে। আসলে যখন নিউজিল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রবেশ করে দেখতাম যে প্রত্যেকটা ক্লাসরুম এক একটা ইন্ডাস্ট্রির মতো, অর্থাৎ যেখানে যা পড়ানো হয় সেখানে তা শেখানো হয়, একেবারে বাস্তবধর্মী। আর অনলাইন ভিত্তিক অনলাইন এক্সাম, এই জিনিসগুলো দেখে আমি ভাবতাম যে আমাদেরকে আসলে কেন এনেছে, কখনো কি আমাদের দেশে এগুলো সম্ভব? তখন কিন্তু মাথায় এই প্রশ্নটা ঘুরপাক খেত। তো যখন আমি নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসেছি, এসে আমার একটা চিন্তা হলো যে আমরা কখনোই নিউজিল্যান্ডের মতো যদি হতে নাও পারি, সব যদি নাও পারি, কিছু না কিছু তো আমাদের শুরু করতে হবে। অন্তত তাদের পরিবেশগত দিক দিয়ে, তারা স্কুলের পরিবেশটাকে যেভাবে সাজিয়েছে এবং একজন শিক্ষক যেভাবে আমাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছে, আমরা এইভাবেই শুরু করি। আসলে সেই থেকে কিছু কিছু শুরু করেছিলাম আমি। আপনিও জানেন আমার কিছু কিছু কাজে আমরা এই বুড়িচং, বিশেষ করে আমার স্কুল জাতীয়ভাবে বিভিন্ন স্কুল প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা ভালো অবস্থানে আছে শুরু করেছি। কিন্তু জি স্যার, আমি সেই প্রসঙ্গ একটু বলবো। তো স্যার, বিষয়টা হচ্ছে কি, আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এবার আমি সরাসরি সেটার উত্তরে চলে আসি। এই করোনা আমাদের থেকে অনেক কিছু নিয়ে গেছে এবং আমাদেরকে অনেক কিছু দিয়েও গেছে, শিখিয়েও গেছে। আর আমরা যদি চিন্তা করি যে পৃথিবী থেকে করোনা একেবারে যদি আগামী মাসে একেবারে চলে যায়, যে আর করোনা ভাইরাস পৃথিবীতে নাই, তারপরে আমরা হয়তো পূর্বের শিক্ষা ব্যবস্থায় আর ফিরে যাচ্ছি না। আমরা এত দূরে এগিয়ে এসেছি যে পিছনে তো যেতে পারি না, মোটেই না। আমি যেটা দেখেছি যে আমার স্কুলের যেই স্যার বাটন মোবাইলে, অর্থাৎ নাম্বার সেভ করার জন্য আমাদের হেল্প নিতেন বয়োজ্যেষ্ঠ বড় আপা, শাহিন আপা প্রথম। কিন্তু আমি এই করোনা সিচুয়েশনে ওনাদেরকে আমি নিজে স্মার্টফোন কিনে দিয়েছি, জুম অ্যাপস ইনস্টল করে দিয়েছি, ওনাকে ফেসবুক দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে ওনারা এড আছে। তো এবং ওনারা অনলাইনে ক্লাস করতেছে, কাজ করতেছে। তো আমার মনে হয় যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বিভিন্ন প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে যে কাজটা করাইতে পারতেন না, সিচুয়েশনের কারণে, অর্থাৎ করোনার কারণে আমরা কিন্তু নিজ থেকেই এবং দায়িত্ববোধ মনে করে যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের কিছু না কিছু দেওয়া দরকার। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু আমি নিউজিল্যান্ডে যে শিক্ষা ব্যবস্থা দেখেছি, সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নটা যেভাবে আমি আশা ছেড়ে দিয়েছিলাম, এই সিচুয়েশনে এসে আমার স্বপ্নগুলো আবার সিক্ত হয়েছে, আবার জেগে উঠছে। আমার মনে হচ্ছে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। এখন আর আমরা জানেন, আমি উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার একজন মাস্টার ট্রেনার। আমি স্যারদেরকে প্রথমেই বলতাম স্মার্ট টিচার হইতে হলে স্মার্টফোন লাগবে স্যার, কিন্তু ওই দিন এক সেশন শুরু হয়েছে, কার কার স্মার্টফোন আছে, দেখলাম সবারই স্মার্টফোন আছে। সুতরাং আমি আর সেই কথাটা ওই দিন বলতে পারিনি। সুতরাং আমরা এগিয়ে গিয়েছি স্যার, অনেক দূর। ধন্যবাদ স্যার। স্যার, আপনার সাথে আমি আরেকটা প্রশ্ন, সংযুক্ত প্রশ্ন আর কি, সেটা হচ্ছে আমরা কিন্তু
স্কুলগুলোর আমাদের অনেক বিদ্যালয়ের কিন্তু যে ইয়ে ছিল, ল্যাব ছিল, কম্পিউটার ল্যাব, সেগুলো কিন্তু ধুলোবালিতে থাকার কথা, কিন্তু করোনার সময় কিন্তু কোনো ল্যাবে কিন্তু ধুলোবালিতে আছে বলে আমার মনে হয় না, সবগুলোই কিন্তু পরিপাটি করা হয়েছে এবং সেখানে ক্লাস করা হইতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে কথাটা আপনি নিজেই বলেন কিছুক্ষণ আগে, যে আমরা যদি করোনা আমাদের কাছ থেকে চলেও যায় কিন্তু আমরা আর পিছনের দিকে তাকাতে পারবো না, যেহেতু পিছনের দিকে তাকাতে আমাদের আর সময় নেই, সেই কিন্তু আমি মনে করি এখন প্রত্যেকটি ল্যাব এবং প্রত্যেকটি ল্যাবই এক একটা স্টুডিও হওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি এখন প্রশ্ন করবো, বাংলাদেশের অনেক স্কুলে কিন্তু ল্যাব নেই, মানে স্টুডিও নেই, তো এই ক্ষেত্রে কি আপনি কি মনে করেন যে প্রত্যেকটি বিদ্যালয়ে এক একটা স্টুডিও থাকা দরকার কমসে কম অনলাইন ক্লাসের জন্য? স্যার, আপনার মতামত চাচ্ছি। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে আহ, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কারণ জানেন যে আমরা এই সরকারি স্কুল, যেমন মিজান স্যার বললেন ওনার সভাপতির কথা এবং ওনার মিসেস এর কথা, ওনারা ইচ্ছা করলে হুট করে অনেক কিছু করতে পারেন। আমরা সরকারি স্কুল স্যার, আমরা ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি না যদি ব্যক্তিগত ভাবে করি। আমরা যে কোনো একটা অনুদানের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তো এই সিচুয়েশনে আমার যিনি প্রধান শিক্ষক মহোদয় আছেন, জনাব আমিনুল ইসলাম স্যার, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে স্যারকে ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যে স্যার আমাকে নো একটা শব্দ আজ পর্যন্ত বলেনি। আমি যখন স্যারকে বললাম, স্যার আমাদের তো সরকারি স্কুল, আমাদেরটাই তো সবার আগে ভিজিট হবে এবং আমরাই তো কিছু করে দেখাতে হবে, স্যার আমরা একটা স্টুডিও করবো। স্যার বললো করেন। মানে নো বলতে কোনো কথা নেই, স্যার নিজে সহ একটা মাইক্রো ভাড়া নিয়ে আমাকে সহ এবং আমার দুইজন সিনিয়র স্যার সহ ঢাকা গিয়ে স্যারের ডিএসএলআর ক্যামেরা কিনে দিয়েছে, ট্রাইপড, বয়া থেকে শুরু করে অল এভরিথিং। এবং এখন আমার স্কুল একটা কমপ্লিট স্টুডিও। এবং আমার যে দুইটা ল্যাব আছে আপনি যেটা বলেছেন, আমার তো প্রোগ্রামিং কিন্তু সারা বছরই ছুটির দিনটাতে আমি চালাইতাম। তো এই সিচুয়েশনে কিন্তু এবার হয় নাই। আর একটা দুর্ভাগ্য যে আমার 9টা স্টুডেন্ট সহ এবং আমি আমার প্রধান শিক্ষক সহ এডিবির সহায়তায় আমাদের নিউজিল্যান্ডের মতো হয়তো আর একটা ভালো খবর ছিল, কিন্তু এই করোনা ওই যে আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, কিছু কিছু নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এই সুখবরটা হয়তো এখন পাচ্ছি না। দোয়া করবেন যাতে আমরা এই সুখবরটা পেয়ে যাই। মেয়েরা ইউনিভার্সিটির সাথে কন্টেস্ট করেছে ন্যাশনালি গিয়ে, স্কুল লেভেলে, বাংলাদেশের কোনো কলেজও যেখানে ছিল না, বাংলাদেশের মাত্র একমাত্র স্কুলে আমাদের স্কুলের মেয়েদের জন্য এটা আমরা খুবই সম্মানিত হয়েছি। তো স্যার যেটা বলেছেন, অবশ্যই প্রত্যেকটা স্কুলে স্টুডিও থাকা দরকার। এবং আমি যেটা দেখছি যে আমার সন্তানদের কথা দেখি যে এখন প্রথম প্রথম খুব বেশি আনইজি ফিল করেছে। এখন তারা মনে হচ্ছে যে অফলাইন থেকে অনলাইনটাকেই বেশি লাইক করতেছে, তারা এক জায়গায় থেকে ক্লাসগুলো করতে পারতেছে, খুব এনজয় করতেছে। আর এটার যে প্রবলেমের কথাটা একটু না বললে নয়, মিজান স্যার অবশ্যই বলে গেছেন যে প্রত্যন্ত অঞ্চলে আমাদের সরকারি স্কুল হলেও আমাদের অনেকটা জায়গায় গ্রাম থেকে আসে। তো স্যার আপনি জানেন জুম বা স্ট্রিম, আমরা যে জুম সফটওয়্যার ইউজ করি, প্রচুর নেট কিন্তু সেখানে লাগে, প্রচুর এমবি খরচ হয় এবং নেটের হাই স্পিড লাগে। সেই ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে কিছু বিলম্বিত হচ্ছে এবং অনেকাংশে আমরা সফলতার কাছাকাছি আছি। আর স্কুলগুলো যদি স্টুডিও করে, তাহলে জুমের পাশাপাশি মিজান স্যার যেটা বলেছে পরবর্তীতে এগুলো লাইভে বা ফেসবুক পেজে আমরা ক্লাসগুলো সাবমিট দিয়ে দিই, তাহলে শিক্ষার্থীরা সেটা পেয়ে যাবে। তো ধন্যবাদ স্যার, অবশ্যই প্রত্যেকটা স্কুলে স্টুডিও হওয়া দরকার। ধন্যবাদ স্যার। আমি বাংলাদেশে এখন সবচেয়ে আলোচিত বিষয় যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া এবং কিছু পত্রিকা, মানে সব পত্রিকারা, কিছু পত্রিকা যেটা অতি রঞ্জিত করে কিছু খবর আছে সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমি অ্যাসাইনমেন্ট নিয়ে, যেহেতু আমাদের ঢাকার কাছাকাছি বা ঢাকাই বলা যায়, সেটা হচ্ছে নরসিংদী জেলা। তো নরসিংদী জেলায় আমাদের আছে স্বর্ণা ম্যাম, স্বর্ণা সুলতানা ম্যাম। তো আপনারা কিভাবে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করছেন বা অ্যাসাইনমেন্ট কিভাবে দেখছেন, যদি অ্যাসাইনমেন্ট সংক্রান্তে আপনার মতামত দেন। আমি পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় কতগুলা টপিক দেওয়া থাকে, মানে যেগুলো আছে নির্দেশক, মানে আমি আমার শিক্ষার্থীরা কিভাবে চিনবো, এই শুধু এই শিক্ষার্থীকে তার নাম, রোল নাম্বার, বিষয় শ্রেণী, এগুলার জন্য আমি দেখছি বাংলাদেশের প্রায় স্কুলেই কভার পেজ নামে আরেকটা পেজ দিয়ে দিচ্ছে এবং সেই পেজের জন্য ব্যবসা বাণিজ্য হচ্ছে, এটাকে অনেক কিছু করতেছে। একটা স্বাভাবিক একটা জাস্ট একটা কাগজ উপরের যেই তার পরিচিতিটা, সেটার জন্য এত কিছু করাটা আমার কাছে বোধগম্য নয়। তবে অনেক আমার চেয়ে যারা ভালো বুঝে তারাও চেষ্টা করতেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাসাইনমেন্টটা মূল্যায়ন করছেন? ঝর্ণা সুলতানা ম্যাম, আপনারা তো অ্যাসাইনমেন্ট কত % পাচ্ছেন এবং কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ স্যার। অ্যাসাইনমেন্টের ব্যাপারে যেটা আমি বলি
সেটা আমরা যখন গভর্নমেন্ট থেকে যেটা যখন আমরা নির্দেশনা পাই, এই নির্দেশনা পাওয়ার পর এটা আমরা ডাউনলোড করি। আমরা এটা করেছি যে আমার যেহেতু প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা, তারা হয়তো যদি তাদের মেইলে দেওয়া হয় বা তাদের যদি এরকম কোনো মিডিয়া ব্যবহার করা হয়, তারা তো দেখছে না। আমরা এটাকে ডাউনলোড করে স্যার যতগুলো স্টুডেন্ট আছে এগুলো আমরা ফটোকপি করে নিয়েছি। তারপরে প্রত্যেকটা মানে একদিন একটা করে শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমরা ডেকে নিয়েছি। তো ওরা আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে অ্যাসাইনমেন্ট গুলো তুলে দিয়েছি। তো সপ্তাহে একদিন একটা করে। তো আমরা কি করেছি স্যার, এই প্রত্যেকটা শ্রেণীতে গিয়ে তাদেরকে মানে তাদেরকে বসে সামাজিক দূরত্ব থাকবে, মাস্ক পড়তে বলা হয়েছে। এসে তারপরে আমরা ব্ল্যাকবোর্ডে প্রত্যেক শ্রেণীর শিক্ষক লিখে দিয়েছেন যে উপরের যা বিষয়গুলো লিখতে হবে। তো ওরা এটা নিয়েছে এবং অ্যাসাইনমেন্ট গুলো হাতে দিয়েছি, তারা ওই দিন নিয়ে গিয়েছেন। আর এরপরে যেগুলো স্যার আমরা এই অ্যাসাইনমেন্ট গুলো তুলে কোন দিন, আজকে বৃহস্পতিবার দিন যে ক্লাস 6 দিয়েছি, আবার দেখা গেল যে পরের বৃহস্পতিবার দিন তারা এটা জমা দিয়েছে একটা অ্যাসাইনমেন্ট করে। তো এরকম করে ধারাবাহিকভাবে আমরা এই 9 পর্যন্ত অ্যাসাইনমেন্ট এরকম দিয়েছি। এবং স্যার যেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সবসময় মানে ফোন, আমাদের শ্রেণী শিক্ষক যারা আছেন তারা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স খাতাটা আমরা বাসায় নিয়ে আসি, এবং তাদের সাথে আমরা শ্রেণী শিক্ষকের পাশাপাশি আরো 2জন শিক্ষক দেওয়া হয়েছে। আমরা ওদের সাথে সবসময় ফোনে মানে লিংক রাখি, ওদের সাথে কথা বলি যে কখন তারা যেন, প্রধান শিক্ষকের একটাই কথা যে একটা বাচ্চাও যদি না আসে, তাদের গার্ডিয়ান হলো ওনাদেরকে ডেকে আনতে হবে। অ্যাসাইনমেন্টের এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দিয়েছি। এবং ঠিক স্যার, আমরা যে আজকেও আমি অ্যাসাইনমেন্ট দিয়েছি, কিন্তু 2 থেকে 3টা বাচ্চাকে আমরা পাইনি, আবার ফোনে যোগাযোগ করেছি। কারণ দেখা যায় যে ওদের ফোনে এই নাম্বারে পাওয়া যাচ্ছে না, বা এরকম বাড়িতে পর্যন্ত স্যার আমাদের যেতে হয় এর জন্য। কিন্তু 100% আমাদেরকে এটা করতে হবে অ্যাসাইনমেন্টের ব্যাপারগুলাতে। আর এটা নিয়ে আমাদের কোনো স্যার বিজনেস না, যেহেতু আমাদের হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা, তাদেরকে আমাদের কিন্তু বিনা পয়সায় অনেক পড়াইতে হয়। মানে তারা বেতন ভাতা দিতে পারবে না, কিছুই করার নাই। কিন্তু আমাদের এরকম নির্দেশনা, এবং আমাদের মানে যে কমিটির যে সদস্যবৃন্দ আছেন পরিচালনা পর্ষদের, তারাও এরকম আমাদের নিয়ে মিটিং করেন যে প্রত্যেকটা বাচ্চা যেন অ্যাসাইনমেন্ট পায়, এবং তাদের যেন এটা নিয়ে আমাদের কোনো মানে এমন কি যে আমরা নিজেরাই বললাম এতগুলো বাচ্চার অ্যাসাইনমেন্ট এগুলো ফটোকপি করে তাদের হাতে তুলে দিয়েছি, এবং বিনা টাকায়, স্যার চায় না পয়সা তাদের দিতে হবে না, সোজা কথা এরকম। তো স্যার ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। আসলে অ্যাসাইনমেন্টে আমরা যতটুকু এই করোনা সিচুয়েশন আমরা যতটুকু নিরাশ ছিলাম যে আমরা তো অ্যাসাইনমেন্ট সেই পরিমাণ পাবো না, কিন্তু বাস্তবিক চিত্রটা একদম সম্পূর্ণ ভিন্ন। অ্যাসাইনমেন্ট আমাদের প্রায় জায়গায় 90 বা 100% কভার হয়েছে। এটাও হওয়ার কারণ আছে, কারণ এই যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, কেউ অনলাইন করেছি, কেউ জুম ক্লাস করেছি, বিভিন্ন কারণে আমরা হয়তো অ্যাসাইনমেন্ট পেজগুলো পেয়েছি। নাসিরউদ্দিন স্যার আমাদেরকে অনেক সময় সংযুক্ত আছেন এবং উনি আমাদেরকে ইনফ্লুয়েন্স করতেছেন, উৎসাহ দিচ্ছেন। নাসিরউদ্দিন স্যারকে ধন্যবাদ, স্যার আমাদের মূল্যবান মতামত দিচ্ছেন দর্শক সারির পক্ষ থেকে। আমি এখন চলে যাব একটু ভিন্ন আঙ্গিকে, সেটা হচ্ছে করোনা কতদিন থাকে আমরা কেউ বলতে পারবো না, এটা আগামী বছরও থাকে কিনা তাও বলতে পারবো না, তবে আমরা আশাবাদী শীঘ্র এটা আমাদের পৃথিবী থেকে চলে যাবে। যদিও না যায়, কিন্তু সিচুয়েশনের যে প্রভাবটাও পড়তে পারে, যার কারণে আমাদের এই প্রভাবটা একটু দীর্ঘমেয়াদী। সেই দীর্ঘমেয়াদী প্রভাবে থাকার কারণে যেমন আমরা বাচ্চাদেরকে কিন্তু ষান্মাসিক পরীক্ষা নিতে পারি নাই। এই যে পরীক্ষা নিতে পারি নাই, পরীক্ষা আসলে বাংলাদেশটার যে শিক্ষা ব্যবস্থা, সেটা আমার মুখে বলাটা কেমনটা অমানা হয় জানি না, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু পরীক্ষা নির্ভর। সেই ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট এত উন্নত না যে আমরা বাচ্চাকে অটো প্রমোশন দিয়ে দিতে পারবো, তাদেরকে ভালোভাবে আমি ক্লাসে অ্যাসেসমেন্ট করেছি, তাকে উপরে ক্লাসে দিলে আমার কোনো শিক্ষক কার্যক্রমে আবার প্রান্তিক যোগ্যতার কোনো প্রভাব পড়বে না, সেই সিস্টেম কিন্তু বাংলাদেশে নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই পরীক্ষা নির্ভর, আমাদেরকে পরীক্ষা নিতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেমটা উন্নত না হচ্ছে এবং ক্লাস ওয়ারি তাকে সঠিকভাবে অ্যাসেসমেন্ট না করতে পারি, ততক্ষণ পর্যন্ত পরীক্ষার কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে আমাদের এখন যে সামনে সিচুয়েশন আসতেছে বা বর্তমান চলতেছি, সেই সিচুয়েশনে আমরা কিন্তু পরীক্ষা যারা একটু বড় পর্যায়ে ভার্সিটিতে পড়ে
বা হায়ার স্টাডি করে তাদের কিন্তু অনলাইনে বিভিন্ন ধরনের ক্লাস নিতে পারে, পরীক্ষা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সবচেয়ে অগ্রগামী হচ্ছে আমাদের মিজানুর রহমান স্যার। স্যার কিন্তু নিজেও ক্লাসের সাথে সংযুক্ত, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত, তার সাথে সাথে কিছু কুইজ উনি নেয় আমার জানা মতে। আমি মিজান স্যারকে বলবো যে গুগল ক্লাসে আপনি কতটুকু সাকসেস এবং কত পার্সেন্ট সম্ভাবনা আছে, এবং ভবিষ্যতে এটা কি ধরনের আমরা আশা করতে পারি যে আমরা প্রত্যেকটি স্কুলে এটা নিতে পারি কিনা, যে গুগল ক্লাসে তাদেরকে থেকে পরীক্ষার যে ব্যবস্থাটা যার যার বাড়ি থেকে বসে সেটা নিতে পারি কিনা। মিজানুর রহমান স্যার, অনলাইন অ্যাসেসমেন্ট। জি, ধন্যবাদ স্যারকে আমাকে আরো বেশ কিছু সময় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি গুগল ক্লাসরুম সম্পর্কে বলতে হলে, গুগল ক্লাসরুমটাকে আমি যদি স্ক্রিন শেয়ার করে দেখাই তাহলে হয়তো আরেকটু ক্লিয়ার হতো। তারপর আমি বলছি, তো গুগল ক্লাসরুম দিয়ে আমরা মূলত আগস্ট মাস থেকে আমার স্কুলে আমরা গুগল ক্লাসরুম দিয়ে কার্যক্রম চালানোর জন্য চেষ্টা শুরু করি। তো সেই ক্ষেত্রে দেখা সরি, আমি একটু ডিসকানেক্ট হয়ে আমার গেছিলাম। মনে হয় আমাকে জি, আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? জি জি বলেন স্যার, জি শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। তো শুভ স্যার, আমি আসলে গুগল ক্লাসরুম দিয়ে শিক্ষার্থীদের থেকে খুব বেশি সাড়া পাইনি। কলেজ পর্যায়ে আপনি জানেন আমাদের কলেজ রয়েছে, কলেজ পর্যায়ে আমি শিক্ষার্থী পেয়েছি 10 জন যারা গুগল ক্লাসরুমে অংশগ্রহণ করেছে। তো গুগল ক্লাসরুমটা দিয়ে বেশি পাইনি, কিন্তু আমি কুইজ অনলাইন গুগল ফর্ম ব্যবহার করে বেশ কিছু শিক্ষার্থীদের থেকে পরীক্ষা নিতে সক্ষম হয়েছি। তা আমার মনে হয় এটা যদি আমরা চেষ্টা করি এবং এটার জন্য শিক্ষার্থীদেরকে যদি সরাসরি 30 জন 20 জন করে বা 50 জন করে স্কুলে এনে এক একদিন বাচ্চাদেরকে হাতে কলমে দেখিয়ে না দিলে অনলাইনে আসলে তারা ওভাবে এটা পুরোপুরি আয়ত্ত করতে পারে না এবং সম্পৃক্ত হতে পারে না। তবে এটা খুবই সম্ভাবনাময়, যদি আমরা ব্যবহার করতে পারি এটা খুবই উপকারী হবে বলে আমার বিশ্বাস আর কি। জি, ধন্যবাদ শুভ স্যারকে। ধন্যবাদ স্যার। আমি আবার আপনার কাছে রিপিট প্রশ্ন, যে আপনি যেটা বলতে চাচ্ছেন যদি আমরা শুরু করি, তাহলে আমার মনে হয় আমাদের আরেকটা প্রশ্ন আছে দর্শক চারিদিকে। মিজানুর স্যার, করোনাকালীন সময় আপনার প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুরক্ষা কি কি কার্যক্রম করছেন, অর্থাৎ এই সিচুয়েশনে আপনাদের প্রতিষ্ঠান সংক্রান্ত। স্ক্রিনে আপনার প্রশ্নটা দেখতে পাচ্ছেন স্যার। জি, ধন্যবাদ জনাব প্রশাসনে আছেন, সেই জন্য আপনার কাছে একটু বেশি আছে। জি জি জি, ধন্যবাদ। আমার খুব ভালো লাগছে এই ধরনের প্রশ্ন পেতে, আমিও আসলে খুবই খুশি। তো আপনার মাধ্যমে আমি জানাচ্ছি আমাদের সম্মানিত প্রশ্নকর্তাকে এবং দর্শকদেরকে যে আমি এবং আমার অধ্যক্ষ মহোদয় আমরা এই করোনাকালীন সময়ে, এখন তো আমরা সপ্তাহে 3 দিন 4 দিন এবং কোনো পুরো সপ্তাহ আমি স্কুলে যাচ্ছি। আর করোনাকালীন সময়ে আমাদের কিন্তু স্টাফরা যারা ছিল তারা কিন্তু পালাক্রমে ডিউটিতে ছিল। আমাদের আইসিটি টিচার এবং বিজ্ঞান শিক্ষক ওনারা পালাক্রমে ল্যাবগুলো দেখাশোনা করেছে। পরিচ্ছন্নতার বিষয়ে আমি এবং সপ্তাহে একদিন আমরা যখন ভয়ানক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তদারকি করেছি এবং ওই সময়ে আমাদের কিন্তু আসলে একটি ভবনেরও কাজ চলতেছিল, সেই উপলক্ষেও আমাদেরকে কিন্তু প্রতি সপ্তাহে বিদ্যালয়ে যেতে হতো। তো সেই ক্ষেত্রে আমরা আসলে আমাদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টুকু আমরা সবসময়ই এ ব্যাপারে সচেতন এবং এখনো আমাদের বিদ্যালয়গুলোতে আমরা আমাদের পর্যাপ্ত বেসিন, হ্যান্ড স্যানিটাইজার এবং আমাদের পর্যাপ্ত যে হ্যান্ড ওয়াশের সামগ্রী রয়েছে, শিক্ষার্থীরা আসলে এখন যারা আসে মাঝে মাঝে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য, যাতে এই বিষয়গুলো ওরা এই ধরনের সুযোগ সুবিধা পায়, এই বিষয়গুলো আমরা বরাবরই আমরা নিশ্চিত করি। তো আর যেটা বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটাও আমরা সবসময় এটা আমাদের মাথায় ছিল। আমার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এই ব্যাপারে অত্যন্ত সজাগ এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে
প্রতিষ্ঠানের এই সকল বিষয় নিয়ে অত্যন্ত সজাগ। বিশেষ করে আমাদের শিক্ষাগুরু আমার জনাব শামসুদ্দিন তালুকদার স্যার এই সকল প্রজেক্ট নিয়ে কাজ করেন। আমি ওনার সাথেও বেশ কিছু প্রজেক্টে এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি। তো আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং সব বিষয়ে আপডেটেড রাখার আমরা চেষ্টা করি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব মারুফ সাহেবকে। ধন্যবাদ স্যার। আমি আব্দুল কাদের স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনি এই যে অনলাইন জগতে এসেছেন, মানে এই যে ক্লাস করতেছেন, ক্লাস কিন্তু আপনার সহকর্মীরা সবাই করতেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি একটু অগ্রগামী আমাদের কাছ থেকে, তো সেই ক্ষেত্রে আপনি আপনার সহকর্মী এবং প্রতিষ্ঠান প্রদান বা সরকারের পক্ষ থেকে কি কি সাপোর্ট পাচ্ছেন? আসলে সরকারের পক্ষ থেকে যেটা বলেছেন যে অনলাইন কার্যক্রমের জন্য সাপোর্ট, আসলে আপনি জানেন সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অনলাইন কার্যক্রমের জন্য সরকারের পক্ষ থেকে কোনো সাপোর্ট আছে কিনা জানি না, প্রজ্ঞাপন ছাড়া। আমরা এই সাপোর্ট আসলে মিজান স্যার তো প্রশাসনিক লোক, স্যারও জানেন কিনা সেটা আমার জানা নেই। আমরা যেই নির্দেশনাটা পাই সেটা বাস্তবায়ন করে না। আসলে স্যার এই সিচুয়েশনে আমরা কিন্তু একেবারে পাগল প্রায় হয়ে আছি যে কখন শিক্ষার্থীরা আমাদের সামনে আসবে, আমরা তাদেরকে পড়াবো। আর আপনি যে মিজান স্যারকে একটা প্রশ্ন করেছিলেন যে স্যার ক্লাসে আমরা বাচ্চাদেরকে পাই না, অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, স্যার আমি একটু বলি। এটা হচ্ছে স্যার, এই শিক্ষার্থীরাও ঠিক তেমনি ভাবে এখন আর ঘরে থাকতে স্যার চায় না। আর প্রথমত শিক্ষার্থীরাও চায় যে স্কুলে আসুক। তো তারাও আমাদের নির্দেশনা ছাড়াও তারা কিন্তু স্কুলে চলে আসতে চাচ্ছে এখন। ঠিক তেমনি ভাবে স্যার সরকার আমাদেরকে কোনো কিছু দেয়া না দেয়া সেটা বড় কথা না, আমরা কি পেলাম সেটা বড় কথা না, সরকারের নির্দেশনাটাই আমাদের জন্য দায়িত্ব। এবং এখন সরকার যতটুকু নির্দেশনা দেয় তার চেয়ে বেশি করার ইচ্ছা পোষণ আমরা করি, কারণ আমরাও আর এইভাবে ঘরে থাকতে পারছি না স্যার। আমি জানি না কতটুকু আপনার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। যে সরকারি ব্যবস্থাপনার আমরা এখন পর্যন্ত যে কোনো মালামাল বা কোনো অ্যাক্সেসরিজ ক্লাস করার জন্য এই ধরনের কোনো সহযোগিতা আমরা পাইনি। আর ব্যক্তিগতভাবে জি স্যার বলেন। আমি আপনার সাথে একমত, কারণ আমাদের যে ব্যবহার্য জিনিসগুলা অ্যাকচুয়ালি, যেমন আমাদের ম্যাম কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছে যে একটা বয়া বা স্পিকার বা একটা ক্যামেরা, এই সংক্রান্ত জিনিসগুলা কিন্তু আমাদের অনেকেরই, যেমন আমি কিন্তু একটা বয়া কিন্তু আমাকে ঢাকা থেকে অর্ডার দিয়ে আনতেছি এবং সেটাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো এই আমরা কিন্তু সাবমিট করতে করতে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি কেউ হয়তো মাইক্রোফোনটা একটা লাঠির মধ্যে বেঁধে সামনে রাখছে, কেউ হয়তো ইট বেঁধে রাখছে, কেউ হয়তো ক্লাসে গেছে। আমি একদিন আমার সহকর্মীকে ফোন দিছিলাম, স্যার আপনার আজকে অনলাইনে ক্লাস করছেন না? ও স্যার ক্লাস করছিলাম, পাশের বাড়ির আম গাছের মধ্যে ক্যামেরাটা রেখে ক্লাস করি, তো সেখানে গিয়ে দেখি কি মিটিং চলতেছে, অর্থাৎ ধান বাঙালির মিটিং চলতেছে, ক্লাস করতে পারতেছে না। এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন পরেও কিন্তু আমরা এগিয়ে চলছি। তো এই আরেকটা প্রশ্ন আছে, মারুফ স্যার করেছেন প্রশ্নটা, কাদের স্যারের উত্তর করছে, আপনি যদি প্রশ্নটা উত্তর দেন স্যার প্লিজ। ধন্যবাদ। এম এ মারুফ সুহেল, নির্বাহী সম্পাদক, উনি আমাদের সাথে আছেন এবং প্রশ্ন করছেন। আসলে একজন অনলাইন শিক্ষা ফাইটার হিসেবে আমার সহকর্মীর পক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার কি চাওয়া? আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যারা আছি, ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া নাই। আর আমি মনে করি যেখানে চাওয়া পাওয়ার বিষয় আছে সেখানে লাভ লসের হিসাব আছে। আমরা যেখানে মানুষ গড়ার কারিগর, এই ক্ষেত্রে যে আমরা জাতিকে নিঃশর্ত ভাবে শুধু নির্দেশনার আলোকে আমরা তাদেরকে কিছু দিতে পেরেছি। প্রথম প্রথম যখন অনলাইন ক্লাসে আমার ক্যামেরার অপারেটর ছিল আমার ছেলে, ক্লাস 4-এ পড়ে, ও আমাকে হাতে ইশারা করতো, বাবা স্টার্ট করো। মাঝখানে দেখা গেছে যে একটা ক্লাস আমি 2-3 বার রেকর্ড করা লাগছে। আমি এখন একেবারে সাবলীল ভাবে এখন ক্লাস করতে পারি। এইটাই আমার মনে করি যে সরকারের পক্ষ থেকে অনেক বড় একটা উপহার। সরকার যদি সংসদ টেলিভিশন চালু না করতো, অনলাইন ক্লাসের জন্য আমাদেরকে নির্দেশনা না দিত, তাহলে আমার সকল শিক্ষক এক্সপার্ট হইতো না। আমি মনে করি এই করোনাকালীন সময়ে এম এ মারুফ সোহেল যিনি আমাকে প্রশ্নটা করেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া নাই। আমার চাওয়া হচ্ছে যে অন্তত আমাদের এই গতিটা যাতে থাকে। আরেকটা প্রশ্ন উনি করেছেন,
অনলাইন পাঠদান বেগবান করতে কি প্রত্যাশা করি? আসলে অনলাইন পাঠদান বেগবান করতে তাহলে একটু বিস্তারিত বলতে হয়। যেটা মিজান স্যার বলেছে, আমরা অনেক কষ্ট করে যখন একটা জুম ক্লাসের আয়োজন করি বা অনেক কষ্ট করে যখন কোনো লাইভ ক্লাস করি, আর যখন দেখি যে আমার শিক্ষার্থীদের মধ্যে 50% বা 40% শিক্ষার্থীও যোগদান করতে পারছে না, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু মানে কি বলবো, মনে কষ্ট পাই যে এত কষ্ট করলাম, আমার শিক্ষার্থীরা নাই। তো এটাকে বেগবান করতে হলে আমার শিক্ষার্থী যারা আছে তাদেরকে পুরোপুরি নেটের আওতায় নিয়ে আসতে হবে। আর এই জন্য আমরা শুনেছিলাম যে শিক্ষার্থীদেরকে বইয়ের পরিবর্তে ট্যাব দেওয়া হবে, যে বিষয়টা। তো সরকার যদি পরবর্তীতে, যেমন আমি নিউজিল্যান্ডে দেখেছি শিক্ষার্থীর পিছনে ব্যাগ থাকে, আমাদের স্টুডেন্টের পিছনে ব্যাগ থাকে। তো একদিন একজন শিক্ষার্থীকে ডেকে আমি জিজ্ঞেস করলাম, তোমার ব্যাগে কি আছে? ও ব্যাগ বের করে দেখাইলো, একটা শীতের সোয়েটার আছে। যখন দরকার সেটা পরে, আর যখন দরকার ফেলে দেয়। আর আমার বাংলাদেশের একটা স্টুডেন্টের পিছনে বই, আমার মিসেস অনেক সময় আমার বাচ্চার ব্যাগটা নিয়ে যায়, কারণ ও পারে না। তো তো যদি আমি এই বেগবান করার জন্য বলবো, যদি আমার সকল শিক্ষার্থীদেরকে, যদি এটা অনেক সময়ের ব্যাপার, সকল শিক্ষার্থীদের হাতে ইন্টারনেট কানেকশন সহ ডিভাইস দেওয়া যায়, তাহলে আমাদের অনলাইন কার্যক্রম অনেক বেশি বেগবান হবে, যদি এটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা তার কাছাকাছি আছি, বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আপনাকে আরেকটি প্রশ্ন আমি করি, সেটা হচ্ছে এটার কিন্তু একটা ব্যাড সাইডও আছে। আমাদের অনলাইন ক্লাসের যে ব্যাড সাইড গুলো আছে, অর্থাৎ দেখা গেছে আবার একটা শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহার করছে, কিন্তু সেই স্মার্টফোনের যে উদ্দেশ্য, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে কিন্তু সে আমাদের ক্লাস দেখবে, তার লার্নিং রিসোর্স গুলা বের করবে, কিন্তু সেটা করতেছে না, একটা অন্য কাজ করতেছে। তো এই যে একটা নেগেটিভ সাইডও আমাদের টুকটাক থাকতে পারে, বা অনেকের মাথা ধরা থাকতে পারে, চোখের সমস্যা থাকতে পারে, অর্থাৎ ফিজিক্যালি কোন প্রবলেম থাকতে পারে। আমাদের একটা সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে কিছু অংশ লোক কিন্তু আমরা এটা থেকে একবারেই বিচ্ছিন্ন, অর্থাৎ অনলাইন জগৎ থেকে বিচ্ছিন্ন, কিন্তু তারপরও যারা আছে তারা কিন্তু আবার কিছু নেগেটিভ সাইড আছে। এইটা থেকে উত্তরণের জন্য শিক্ষক এবং অভিভাবক হিসাবে আমাদের কি দায়িত্ব, কর্তব্য, যদি স্যার আপনিও শেয়ার করেন, পাশাপাশি মিজান স্যারের কাছে আমি একই প্রশ্নটা করব, যদি স্যার আপনিও শেয়ার করেন এখন, যে এই যে নেগেটিভ সাইডটাকে কভার করতে পারি কিভাবে আমরা। হ্যাঁ, ধন্যবাদ স্যার, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আসলে এটা নেগেটিভ সাইডের মধ্যে আছে, যেমন আমার বড় মেয়ের চশমার পাওয়ার বাড়িয়ে আনতে হয়েছে 2 দিন আগে ডাক্তারের কাছে নিয়ে। তো স্যার, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা আমরা জানি, এটা থাকবেই। পাশাপাশি আরেকটা বিষয় হলো যে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা কিন্তু স্যার থাকে, এটা জানেনি। যেখানে আমরা ক্লাসরুমে কোনো শিক্ষার্থী মোবাইল আনছে শুনলে, হ্যাঁ, গোয়েন্দা সংস্থার লোক তো থাকে ক্লাসে, বুঝেনি 2-1 জন, ওরা এসে খবর বলতো, স্যার ওর ব্যাগে মোবাইল আছে। আর বাহিনী নিয়ে গিয়ে ওর মোবাইলটা ধরে নিয়ে আসতাম, একদম মোবাইল আটকাইয়া অভিভাবক খবর দিয়ে, কেন সে মোবাইল ধরছে, বাড়িতে সে পড়াশোনা করে না, সেটা তাদের হাতে কিন্তু আমরা মোবাইল তুলে দিয়েছি। এই নিষিদ্ধ জিনিসটা হঠাৎ করে তাদের হাতে দেওয়াতে কিন্তু তাদের একটু আকর্ষণ বেশি থাকবে, তারা চাইবে এটাকে একটু ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে আমার স্কুলের যে অভিভাবকরা ছিলেন, আমরা তাদেরকে বিভিন্নভাবে বলেছি, এই টাইমে সংসদ টেলিভিশনে ক্লাস হয়, জেলা অনলাইন স্কুল এবং আমাদের ক্লাসগুলো এই সময়টা, আপনারা এই সময়টা তাদের পাশে থাকবেন। তো আস্তে আস্তে কিন্তু তাদের থেকে এটা প্রথম প্রথম আমাদের মেসেঞ্জার গ্রুপে নোটিফিকেশনের জন্য স্যার একেবারে অস্থির হয়ে গিয়েছিলাম, এখন অত অস্থিরতা নাই, অর্থাৎ তারও মানিয়ে নিয়ে গিয়েছে। আর স্বাস্থ্যগত সমস্যার কথা যেটা বলেছেন, আমাদের দেশের ডিভাইস গুলো কিন্তু স্যার ওই ধরনের ভাবে তৈরি করা না, যারা অন্যান্য দেশে যারা তো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে বাচ্চাদের জন্য যে ডিভাইস গুলো ইউজ করে, তা আমরা খুব কম মূল্যের ডিভাইস ব্যবহার করি, সবগুলোর কালার রেজুলেশন বাচ্চাদের চোখের সাথে অ্যাডজাস্ট হয় না, যে কারণে কিছু শারীরিক সমস্যা থাকতেই পারে। তবে সর্বোপরি যত সমস্যাই থাকুক না কেন, এই প্রথম প্রথম যত আসক্ত ছিল, বা আপনি যেটা বলেছেন যে এটার ব্যবহারের ক্ষেত্রে কিছু সমস্যা, স্যার এটা হবেই। একটা বই যদি আমি আপনাকে পড়তে দিই, মাঝখানের 4-5টা পাতাকে স্টেপলার করে পিন দিয়ে, যে স্যার এটার ভিতরটা পড়েন না, বাকিটা পড়েন, আমার মনে হয় আপনি, বা এই ক্ষেত্রে আমিও যদি হই, এই ফাঁক ফোকর দিয়ে অন্তত 2-1টা লেখা দেখার চেষ্টা করব যে সেখানে কি লেখা আছে। তো নিষিদ্ধ জিনিসটা যখন তাদের হাতে আমরা হুট করে তুলে দিলাম, এটা নেগেটিভ একটা প্রভাব প্রথম প্রথম পড়বেই,
যখন সবার হাতেই ডিভাইস থাকবে, স্কুলেও ডিভাইস থাকবে, তার কাঁধেও ডিভাইস থাকবে, বাসাও থাকবে, তখন কিন্তু সেটার সেই ব্যাপারটা আমার মনে হয় থাকবে না আর কি। জানি না মিজান স্যার তো এই প্রশ্নটার জবাব দিবেন স্যারের অভিজ্ঞতার আলোকে, কি বলেন? ধন্যবাদ স্যার। আমি ধন্যবাদ স্যারকে, আব্দুল কাদের স্যারকে। আমি আসলে একেবারেই একমত আব্দুল কাদের স্যারের সাথে, এবং আমি স্যারকে আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু কাদের স্যারকে ধন্যবাদ জানিয়েছি এই সুন্দর প্রস্তাবের জন্য। স্যার যেটা বলছেন, আমি আমার নিজের ছেলেদেরকে করোনাকালীন সময়ে শুরুতেই জাগো ফাউন্ডেশন, আপনারা জানেন জাগো ফাউন্ডেশন কিছু অনলাইন ক্লাস জুমের মাধ্যমে নিয়েছে, করাচ্ছে এখনো পর্যন্ত। আমি আমার নিজের সন্তানদেরকে অনলাইন ক্লাসে যুক্ত করিয়েছি, এবং তারা অনলাইন ক্লাস করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইউটিউব দেখতো। এরপরে যখন একটু বকাঝকা করছি, পরে ওরা আবার কিন্তু মানে ক্লাসে ফিরে এসেছে, এবং ওরা এখন আর মানে যখন ওদের কাছে অবাধ ব্যবহারটা, ডিভাইসটা অবাধ হয়, তখন কিন্তু ওরা মানে যেটা নিষিদ্ধ সেটা দিকে আর বেশি যায় না। আসলে গতানুগতিক যেটুকু প্রয়োজন এইটুকুই নিচ্ছে, এরপরে আর কিন্তু ওরা আর নিতে চাচ্ছে না। তো আমাদের বিষয়টা এমন যে আমাদের স্কুলের যে বাচ্চারা, তাদেরকে কিন্তু আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। আব্দুল কাদের স্যার যেমনটি বলছিলেন যে ক্লাসগুলোর সময় আপনারা সাথে থাকবেন। তা আমাদের কিছু কিছু অভিভাবক এমনও করেছে যে শুধুমাত্র জুম এমবি কিনেছে। আপনারা নিশ্চয় জানেন অপারেটর গুলো গ্রামীণফোন অথবা আমাদের রবি, বাংলা লিংক, এই সকল যে অপারেটর গুলো মোবাইল ডাটা যারা যে সেল করে, সে ডাটাগুলোতে জুমের প্যাকেজ পাওয়া যায়। জুমের জন্য প্যাকেজ কিনে যেই প্যাকেজ দিয়ে শুধুমাত্র জুম ক্লাসই করা যায়, অন্য কিছু করা যায় না। গার্ডিয়ানরা মোটামুটি জুমের জন্য প্যাকেজ কিনে আর সামান্য কিছু ডাটা কিনে, যেটা দিয়ে শুধুমাত্র মেসেঞ্জারের নোটিফিকেশনটা পাওয়া যায়। তো এরকম করে কিন্তু কিছু সচেতন গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে মোটামুটি নিয়ন্ত্রণ করেছে। আর আব্দুল কাদের স্যারের সাথে আমি আবারও সম্পূর্ণ একমত, যখন সকল বাচ্চার হাতে ডিভাইস থাকবে এবং এটাকে তাদের পড়াশোনার জন্য ব্যবহার করতে বলা হবে, এবং এখানে লিমিটেশন করে দেওয়া হবে, একটা আইডি করা হবে বাচ্চাদের জন্য, বা তাদের জন্য যে সাইটগুলো নিরাপদ, সেই সাইটগুলো সেখানে অ্যাক্সেস দেওয়া থাকবে, তখন আমার মনে হয় না তারা বিপথে যাবে। স্যার আপনার সাথে আমি একটু করতে যাচ্ছি। জি স্যার বলেন, কন্টিনিউ প্লিজ। আমি আপনার সাথে একমত। গুগলও কিন্তু আমাদেরকে এমন সুবিধা দিয়েছে যে যারা স্টুডেন্ট, তাদের অ্যাকাউন্ট গুলা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট করা হয় বা আন্ডার 18 এর অ্যাকাউন্ট করা হয়, তারাও কিন্তু নির্দিষ্ট সাইট ছাড়া বিভিন্ন সাইটে ঢুকতে পারমিশন দিচ্ছে না, অর্থাৎ সাইটই আপনাকে পারমিশন দিচ্ছে না। তো বাংলাদেশে যে প্রভাবটা পড়বে বা যেটাই পড়ার কথা, সেটা অ্যাকচুয়ালি অতটা না, যতটা সোশ্যাল মিডিয়াতে যে ভয়াবহ প্রবণতাটা দেখাচ্ছে, বাস্তবিকভাবে ততটা ভয়াবহ আর নেই। তো সেক্ষেত্রে আমরা রিকভার করতে পারবো যদি আমাদের অভিভাবক শ্রেণীরা যদি এই ব্যাপারে একটু সচেতন থাকে বা একটু সহজ থাকে। আমিও কাদের স্যারের সাথে একমত, যদি যখন বাচ্চার সাথে অনলাইনে ক্লাস করে তখন অভিভাবক সাথে থাকা বা তাদের সাথে থাকা বা মোবাইল নিয়ে তাদের সাথে খেলাধুলা করা, এই পর্যায়ে এক পর্যায়ে দেখে গেছে তাকে ইচ্ছা করে আর নেগেটিভ সাইডে নেওয়া যাবে না। যদি যতক্ষণ পর্যন্ত এটা প্রথম কিউরিওসিটি থাকতে পারে, এটা কিছুটা সময়ের জন্য, তবে আমার মনে হয় এটা দীর্ঘস্থায়ী প্রভাব না। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনারা সবাই যেরকম শিক্ষক সেরকম বাবার অভিভাবক। আমি যেরকম শিক্ষক, আমি কিন্তু একজনের আবার অভিভাবক। সেই ক্ষেত্রে আমরা যতটুকু শিক্ষক তার চেয়ে বেশি কিন্তু অভিভাবকের দায়িত্ব এই মুহূর্তে করতেছি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ প্রান্ত। এই পর্যায়ে আমি আবার কাদের স্যারের কাছে চলে যাব। সেটা হচ্ছে যে উত্তরণের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনিও বলেছেন। আমি বলবো এখন যে কি কি অসুবিধা আমরা পাচ্ছি, অর্থাৎ এই অনলাইন ক্লাস করতে যে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি এবং এটা রিকভার কিভাবে করতে পারি। কাদের স্যার? ধন্যবাদ স্যার আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে সমস্যাগুলো প্রথম দিকের সমস্যা আর এখনকার সমস্যার মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রথম সমস্যা ছিল যে আমরা যারা অনলাইন ক্লাস করব তারাই জানি না ক্লাসটা কিভাবে করতে হবে। প্রথম শিক্ষকদের সমস্যাগুলো ছিল। আমরা শিক্ষকদের সমস্যার সাথে সাথে এই যে সমস্যাগুলো দেখেছি শিক্ষার্থীদের সমস্যা। আর এখন স্যার সবচেয়ে বেশি যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের সমস্যাটা। যেমন আপনি যেমনটা দেখলেন, আমার 4G, আমার ওয়াইফাই ঘরে লিঙ্কটির কানেকশন থাকা সত্ত্বেও আমার মোবাইলে প্রায় 53 জিবির মতো 53 জিবির মতো ডাটা আছে, কিন্তু আমি আপনার এখানে আমি ঢুকতেই পারি নাই।
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে একেবারে ঝাউতলায় বসে আপনার মিটিংটাতে আমি প্রথম ঢুকতেই পারিনি, আমার বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে বিধায়। তো সবচেয়ে বড় অসুবিধাটাই হচ্ছে আমাদের নেটওয়ার্কের অসুবিধা। বাচ্চারা যখন এখন আমরা মিটিং এ যেভাবে আমরা কথা বলতেছি এভাবে হয় না। অনেক সময় দেখা যায় যে আমার 30টা বাচ্চা সংযুক্ত আছে, 5টা 7টা 10টা বাচ্চা সবসময় বলে স্যার আপনার কথা বোঝা যায় না, আমরা শুনি না বুঝি না। আসলে ওর নেট প্রবলেমের কারণে আমার কথা বুঝে না। আর অনেকগুলো বাচ্চা বলে না স্যার আপনার কথা ঠিক আছে। দেখেন এইখানে এইটা একটা বড় ধরনের সমস্যা। আর জানেন গ্রামীণ অর্থনীতিতে আমাদের শিক্ষার্থীরা এই করোনাকালীন সময়ে, আমার একটা শিক্ষার্থী একেবারে লাপাত্তা, তার ফোনটা পর্যন্ত বন্ধ। আমাদের 100% অ্যাসাইনমেন্টে আছে, এর মধ্যে একজন শিক্ষার্থী আপনার দোয়া করবেন তার জন্য, সে একটা বড় ধরনের অপারেশন হয়েছে, থেরাপি চলছে তার। ওটা বাদে আমার আরেকজন শিক্ষার্থী করোনাকালীন সময়ে যে সে কোথায় গেল, তার অভিভাবকের ফোন নাম্বার দিও স্যার, পাচ্ছি না। তো এই মুহূর্তে অনেক অভিভাবক কিন্তু আসলে এমবি কিনে অনেকে চালাইতে পারে না, অনেকের ঘরে কিন্তু স্মার্টফোনও নাই। এইটাই হচ্ছে আমাদের আসল সমস্যা, অর্থনৈতিক। অর্থনৈতিক এই মন্দাটা যদি কাটিয়ে উঠা যায় আর নেটওয়ার্ক সমস্যাগুলো যদি না থাকে, আমাদের শিক্ষার্থীরা আমাদের হাতে মানে আশা করি যে থাকবে না। আর অন্য কোনো সমস্যা, আমাদের বর্তমানে শিক্ষকদের কোনো সমস্যা নেই, সবাই এখন স্মার্ট টিচার হয়ে গেছে, করোনা আমাদেরকে স্মার্ট করে দিয়ে গেছে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমি মিজান স্যারের কাছে আসতেছি। মিজান স্যার, আপনি যেরকম একজন শিক্ষক, একটা স্কুলে পরিচালনা করেন, আবার কিন্তু আপনার প্রশাসন, সহকারী প্রধান শিক্ষক, কিন্তু আপনি কিন্তু একজন অভিভাবক। অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব কর্তব্য কি এই সিচুয়েশনের মধ্যে, আপনি কি মনে করেন? অভিভাবক হিসাবে, আমি এখন ধন্যবাদ অভিভাবক। স্যার। জি ধন্যবাদ। অভিভাবক হিসাবে আমি যেটা বলবো, আমার বাচ্চারা আসলে আমি চাই যে আমার বাচ্চাকে পড়াশোনার জন্য চাপ দিয়ে যাতে সে কষ্ট না পায়, কারণ এখন এই সিচুয়েশনে এমনিতেই বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত। এখন যদিও একটু সুযোগ পাচ্ছে খেলাধুলা করার জন্য, আমরা একটু দিচ্ছি, কিন্তু ভয়ে ভয়ে থাকছি, কারণ সেকেন্ড ওয়েভ কিন্তু চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আমার বাচ্চা হাসতে খেলতে যতটুকু তার পক্ষে সম্ভব হয় ততটুকু সে পড়াশোনা করুক। পড়াশোনার জন্য আমি তাকে চাপ দিতে চাই না, আমি কোনো প্রেশার দিতে চাই না। আমার বাচ্চা যেইটুকু নিতে পারে, আমি চাই আমার বাচ্চা আগে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, তারপরে সে পড়াশোনা করতে পারবে। আমি একেবারে আমার বাবা হিসাবে আমি এইটুকুই চাই এই মুহূর্তে। এবং আমার বাচ্চা না শুধু, সাথে সাথে আমার সকল বাচ্চা, আমার শিক্ষার্থীরাও, যে আগে তারা সুস্থ থাকুক, আগে তারা বেঁচে থাকুক, পড়াশোনা তারা যেইটুকু নিতে পারে নিতে থাকুক। ইনশাআল্লাহ সিচুয়েশন ঠিক হয়ে গেলে, বা তারাও যখন অ্যাডাপ্ট হয়ে যাবে আমাদের এই কার্যক্রমের সাথে, এই অনলাইন কার্যক্রমের সাথে, যেটা আব্দুল কাদের স্যার বলছে যে সরকারি ভাবে, এবং যদি কোনো ধনাঢ্য ব্যক্তিগণ এগিয়ে আসে, প্রতিষ্ঠান, কিছু এনজিও বা কোনো সংস্থা এগিয়ে এসে আমাদের শিক্ষার্থীদেরকে ট্যাব দেয়, মানে তাদের কানেক্টিভিটির ব্যবস্থা করে, সবাই যদি অ্যাডাপ্ট হয়, আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম হোক, অফলাইন হোক, তখন বাচ্চারা কিন্তু তাদের এই ঘাটতি ইনশাল্লাহ পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস। তো এই ক্ষেত্রে অভিভাবক হিসেবে আমি আমার কোন শিক্ষার্থীকে, আমার বাচ্চাদেরকে আমি চাপ দিতে চাই না, তারা যেটুকু পারে গ্রহণ করুক, এটাই আমার চাওয়া। সঙ্গত এবং সাইকোলজিক্যালি উত্তরটা দিয়েছেন, আমিও প্রত্যাশা করেছিলাম এরকমই উত্তরটা। তা আপনার সাথে আমি একমত। কাদের স্যার, আপনি কি কোনো অ্যাড করতে পারেন অভিভাবক হিসাবে? অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই সিচুয়েশনে। ধন্যবাদ স্যার। আসলে মিজান স্যার একেবারেই মূল কথাগুলো বলে ফেলেছেন অত্যন্ত চমৎকার ভাবে। আমাকে যখন আমাদের অভিভাবক গুলো বিভিন্ন সময়ে ফোন দিয়েছেন, বলেছেন যে স্যার আর তো পারছি না, স্কুল কি খুলবে, স্কুলে কি পাঠাবো, তখন আমি বলতাম যে দেখেন, আমি আমার বাচ্চাকে বের করি না বাসা থেকে, সুতরাং আপনার বাচ্চাকেও বাসা থেকে বের করবেন না। আগে বাচ্চার জীবন, তারপরে জীবিকা। জীবনের চেয়ে তো পড়াশোনাটা বেশি না। সুতরাং অভিভাবক হিসেবে আমি চাই যে বর্তমান যে সিচুয়েশন, এবং আমাদের সরকার মহাশয় যেভাবে জিনিসটা খেয়াল করে করে ধাপে ধাপে দেখছে যে অবস্থাটা কোন দিকে যাচ্ছে, আমাদের এই দেশ, আমরা আমেরিকা না, আমরা ইটালি এবং ফ্রান্সও না যে বড় ধরনের কোনো বিপর্যয় আমরা সামলে উঠতে পারবো। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘরে রেখেছেন, একটা বছর তারা পড়াশোনা থেকে যতটুকু পিছিয়েছে অনলাইন কার্যক্রমে
আমি মনে করি একজন অভিভাবক হিসেবে আমাদের সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছে কিছু না কিছু দিয়ে আমাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য। পড়াশোনার ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো, জীবনের ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা আমাদের নেই। সুতরাং সরকারের এই কার্যক্রমের সাথে আমি একেবারে পূর্ণ সমর্থন করি, এবং আমি আমার শিক্ষার্থীদেরকে বলি, আমরা যদি বেঁচে থাকি ক্লাসরুমে ফিরে যাই, আমরা প্রয়োজনে দ্বিগুণ তিনগুণ পরিশ্রম করে তোমাদের পূর্ববর্তী ক্লাসের জিনিসগুলো শেষ করতে পারবো, পরবর্তী ক্লাসের কথাগুলো তোমাদেরকে আমরা ইঙ্গিত দিতে পারবো। এটা বড় বেশি ক্ষতি না। তো অভিভাবক হিসাবে আমি চাই যে আমার বাচ্চা, শিক্ষক মানে কি সারা বাংলাদেশের সকল বাচ্চারই আমি অভিভাবক। সুতরাং আমি যেমন আমার বাচ্চাকে জীবনটাকে যতটুকু ভালোবাসি, আমি সকল বাচ্চার জীবনকেও ততটুকু ভালোবাসি। অন্তত একটা ভালো অবস্থানে না গেলে আমরা ক্লাসরুমে বাচ্চাদেরকে নিয়ে যেতে চাই না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আসলে আমাদের অন্তরালে যারা শিক্ষা ডিপার্টমেন্টে চাকরি করছেন বা কাজ করছেন, তারা আসলে আমাদের চেয়ে একটু বেশি ভাবেন এবং আমাদেরকে মোট কথা টোটাল জাতিকে নিয়ে যেভাবে ভাবতেছেন, কমসে কম আমাদের এই ডিপার্টমেন্টে আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা আসলেই পারফেক্টলি আমাদেরকে সমাধান দিচ্ছেন। কারণ আমরা অনেকে আবেগে অনেক কিছু বলি যে স্কুল খুলে দেখ বা এটা করে দেখ এটা করে দেখ, কিন্তু বাস্তবতাটা ভিন্ন। সামাজিক সমস্ত পৃথিবীর সাথে তুলনা করেও আমাদেরকে চলতে হবে। শুধুমাত্র আমরা আবেগে এই কাজটা করলেই হবে না, আমাদেরকে আগে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে যে কথাটা বলেছেন, আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এটা আমাদের বিরাট প্রভাব পড়বে। আমাদের কি ঝর্ণা সুলতানা ম্যাম আসছেন লাইনে? আপনি কি সংযুক্ত আছেন? স্যার সংযুক্ত আছে স্যার। স্যার আমি সরি বলে নিচ্ছি, আমার ওই নেট প্রবলেমের কারণে ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিওটা দেখা যাচ্ছে না, মনে হয় নেট প্রবলেম। আমি একই প্রশ্ন আপনাদেরকে করছি যে আপনারা অনলাইনে ক্লাস করতেছেন, সেখানে কোনো বাধা পাচ্ছেন কিনা বা কি কি বাধা পাচ্ছেন সেটাকে রিকভার করতে পারি কি, এই প্রশ্নটা আপনার কাছ থেকে জানার দরকার ছিল আমাদের। স্যার এই যখন শুরুতে স্যার শুরু করেছিলাম তখন সব দিক দিয়ে বাধা আসছিল স্যার। এই যে সবাই বলে যে না না এটা কেন হবে, এটা কি হয় নাকি, এটা কখনোই হবে কিনা এরকম। এখন স্যার যখন করা শুরু করেছি, মানুষ তো আসলে দেখে শিখে, তখন দেখা যাচ্ছে যে না, সবাই এখন পজিটিভ হয়ে গেছে স্যার, সবাই এখন এই পথে আসতে চায়। এবং স্যার অনেক শিক্ষকই সহকর্মী যারা আছেন তারা তো বুঝতেন না, তারা ভাবতেন যে আমরা আসলে এমনি বেশি বেশি করছি এবং আমাদের জন্য বুঝি তাদের বুঝি এরকম চিঠিপত্র যায় যে এটু এর সাথে আমরা যখন কাজ করি আমরা এরকম ক্লাস করছি, তো আমরাই এগুলো বই নিয়ে যাচ্ছি। যেমন স্কাউটিং, যখন আমি স্কাউটার ছিলাম, স্কাউটিং যখন করি তখন যে ম্যাডাম এগুলো নিয়ে এগুলো বলে আর আমাদের উপর চাপায়। এরকম আসলে সহকর্মীরা বলতেন যে আসলে স্যার এখন তারা দেখে দেখে শিখছেন এবং তারাও চাচ্ছেন এরকম ডিভাইস টিভাইস কিনে আমাদের মতো এরকম করার জন্য। স্যার সবকিছুই আসলে আমরা দেখে দেখে আসলে শিখতে পারি। তো এখন যে সবার হাতে মোবাইল হয়ে গিয়েছে স্যার, সব কর্মীদের হাতে, অভিভাবকদের হাতেও আছে, অভিভাবকরাও যোগাযোগ করছেন যে কিভাবে আমাদের মতো এরকম ক্লাসগুলো করা যায়। এবং আমরা ওদেরকে বলছি যে সংসদ টিভি, তারপরে কিশোর বাতায়ন, নরসিংদী অনলাইন পাঠশালা, সারা বাংলাদেশের যে ক্লাসগুলো আছে এগুলো থেকে তারা মানে ইনভলভ হচ্ছেন এবং আমরা শেয়ার করছি কিভাবে পেতে পারে তারা, এইভাবে আমাদের সাথে স্যার যোগাযোগ করছেন। মানে তারাও মরিয়া হয়ে যাচ্ছেন যে আমরা স্যার আগের সিচুয়েশনে আর চাইলেও যেতে পারছি না। এই আর কি স্যার, আর কি বলবো। ধন্যবাদ স্যার আপনাকে। আপনার জন্য স্ক্রিনের প্রশ্নের উত্তরটা যদি আপনি একটু আমাদের সাথে শেয়ার করতেন। স্ক্রিনে একটা প্রশ্ন আছে, আপনি একটু দেখেন। আচ্ছা। সুবিধা বঞ্চিত শিশু অনলাইন শিক্ষণ ও করোনাকালীন পড়ালেখা নিশ্চিত করেছেন আপনার কর্মরত প্রতিষ্ঠানে। আচ্ছা, সুবিধাবঞ্চিত শিশুদের অনলাইনে শিক্ষণ ও করোনাকালীন পড়াশোনা নিশ্চিত করেছেন আপনার? জি স্যার, এখন আমাদের এখানে যে কমিটির সদস্যবৃন্দ আছেন, পরিচালনা পর্ষদের এবং প্রধান শিক্ষক যিনি আছেন স্যার, যারা নাকি স্যার বঞ্চিত সুবিধা বঞ্চিত যে শিশুরা আছে তাদের মোবাইলে এমবি দেওয়ার আমরা চেষ্টা করি এবং দিচ্ছি অলরেডি। এবং আমাদের যে জেলায় আমাদের যে কাদির মোল্লা যিনি আছেন শিল্পপতি, উনি কিন্তু আমাদের কিছু ফান্ডে টাকা দিয়েছেন এবং এই ফান্ড থেকে যে সমস্ত সুবিধা বঞ্চিত শিশুগুলো আছে তাদেরকে আমরা এই সুযোগগুলো দিয়ে থাকি। এখান থেকে বছরে যে টাকাটা আসে আমরা এই সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এই টাকাটা এটা করে দিয়েছেন কাদের মোল্লা সাহেব, যে শিল্পপতি আছেন আমাদের উনি। আমরা স্যার বাচ্চাদের পাশে এইভাবে দাঁড়াই, এই আর কি স্যার। এবং স্কুলে তাদের যেগুলো আমরা জুমে মিটে ক্লাসগুলো অনেক সময় সলভ করে থাকি, নেওয়ার চেষ্টা করি স্যার, এই আর কি। আর আমরা ওদের বাড়ি বাড়ি পর্যন্ত যেতে হয়। আমার প্রধান শিক্ষক একটু অন্যরকম, মানে খুবই
মানে কেয়ার নেয় আমাদেরকে। এবং স্যার এটাও করেন যে আমাদের মোবাইলে 300, 400, 500 টাকা করেও স্যার দেওয়ার চেষ্টা করেন, যে যারা নাকি যে ক্লাস টিচার আছেন তাদের সহযোগিতা করার জন্য। অর্থাৎ এমনও আছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা স্যার এখন কিন্তু বাসায় আছেন এবং তারাও ঝাঁপিয়ে পড়ছেন। অনেক জ্ঞানী গুণীরা এখান থেকে পড়ে গিয়েছেন, তারাও নজর রাখছেন যে সুবিধা বঞ্চিত শিশুরা যেন বঞ্চিত না হয়। এবং এদেরকে স্যার আমরা খুবই মানে অন্য দৃষ্টিতে দেখি। বিশেষ করে আমি যে স্কাউটিং করি, তো স্যার আমার সাথে বেশি ইনভলভ হয় বাচ্চাগুলো এবং গার্ডিয়ানরা। এবং আমি হেড স্যারকে এবং আমি পরিচালনা পর্ষদের আমি মহিলা মেম্বার একজন সদস্য টিচার থেকে আমি স্যার। তো আমি এই দাবিগুলো স্যারের কাছে অবশ্যই নিয়ে যাই সবসময়। তো এইভাবে প্রত্যেকটা শিশুদেরকে সুবিধা বঞ্চিত যারা আছেন আমরা যদি পাশে দাঁড়াই, তাহলে কিন্তু স্যার আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্ত, আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট কভার করে ফেলেছি। এখন কাদের স্যারের কাছে আমার একটা প্রশ্ন, আপনার শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে এই সিচুয়েশনে কি কি পরামর্শ দিবেন চলার জন্য অথবা পড়ালেখার জন্য বর্তমান পরিপ্রেক্ষিতে, একটু অল্প করে বলেন, মানে সময় কমে। জি স্যার, আসলে অনেক বলেছি এবং আমার পরামর্শ থাকবে আবার সেটাই, আগে জীবন তারপরে জীবিকা। আমরা যা কিছু করি জীবিকার জন্যই করি। তো অবশ্যই যেহেতু স্কুলে একটু আসার সুযোগ হয়েছে, এই সুযোগে যাতে অ্যাসাইনমেন্ট নেওয়ার জন্য 9টায় বের হয়ে 5টায় বাসায় যাতে না যাওয়া হয়, একদম স্বাস্থ্যবিধি মেনে অ্যাসাইনমেন্ট গুলো এনে, এবং বন্ধুদেরকে পেলে অনেকদিন পরে আমার পুরান বন্ধু বান্ধবীকে পেয়েছি, জড়িয়ে ধরে সেই আবেগ প্রকাশ করে সামাজিক দূরত্বটা যাতে নষ্ট না করে, এটাই সবচেয়ে বড় কথা। সুস্থ থাকার জন্য এবং করোনার এই পরিস্থিতিতে আমার কোনো শিক্ষার্থী, বাংলাদেশে কোনো শিক্ষক, কোনো শিক্ষার্থী যাতে আমরা না শুনি যে অকালে ঝরে গেছে, তাদের জন্য থাকবে যে তোমরা একটু নিরাপদ দূরত্বে থাকো, মাস্ক ব্যবহার করো। এবং আমার স্কুলের গেটে অলরেডি আমি লাগিয়ে দিয়েছি নো মাস্ক নো এন্ট্রি। সো সবাই যাতে অন্তত নিজের সুরক্ষাটা নিজে বুঝে, সেই আহ্বান রেখেই আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। শুভ স্যার, মাইকটা আনমিউট করেন। বিধান স্যার, আপনি যদি শিক্ষার্থীর উদ্দেশ্যে কিছু বলেন, কাদের স্যারের সাথে অ্যাড করেন। জি, আমিও কাদের স্যারের সাথে যোগ করছি যে আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আমার সন্তানদেরকে বলবো যে অবশ্যই নিরাপদে থাকো। যেটা আমি আমার স্কুলে অ্যাসাইনমেন্ট নিতে আসা সকল শিক্ষার্থীদেরকে বলি যে এখন আমাদের বন্ধুত্বটা হচ্ছে দূরে থেকে। যারা আমার সহকর্মীরা যারা আজকে আমাদের লাইভটা দেখেছে তারা সাক্ষী, এবং আমার অধ্যক্ষ মহোদয় শুনেছে, সম্ভবত উনিও আমাদের এই লাইভটা দেখছেন। তো আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলছি এখন আমাদের বন্ধুত্ব হচ্ছে দূরত্ব রেখে, এখন ভালোবাসাটা হচ্ছে দূরত্ব রেখে। এখন আমরা কাছাকাছি না এসে আমাদের ভালোবাসা প্রকাশ করব, দূরে থেকে ভালোবাসা প্রকাশ করব। আমরা আসলে আকাশের মধ্যে ছড়িয়ে রয়েছে এই জীবাণু, হাসি কাশির মাধ্যমে ছড়াচ্ছে বা যে কোনো ভাবে ছড়িয়ে যেতে পারে। সুতরাং আমরা এখন স্পর্শ বাঁচিয়ে রেখে চলবো। শুধুমাত্র যেটা আমরা একেবারে নির্ভরযোগ্য, যেটা আমাদের পরিবার, সেখানে এসে হয়তোবা সেখানে আসলেও আমরা বলেছি যে আমরা সরাসরি বাথরুমে বা পুকুরে চলে যাব গ্রামে হলে, যে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমরা ছোট ভাই বোনদেরকে আদর করব, তার পূর্বে নয়। যদি কোনো কারণে স্কুলে যেতে হয় অ্যাসাইনমেন্টের জন্য, আর অবশ্যই বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে এখন আর কোলাকুলি নয়, দূরত্ব রেখে আমরা থাকবো, অ্যাসাইনমেন্ট নেব, এবং মাস্ক ছাড়া তো এন্ট্রি হবেই না। যেটা স্যার লিখেছে আমরাও আমাদের স্কুলে লিখেছি নো মাস্ক নো এন্ট্রি, এটা আমরাও লিখে রেখেছি এবং অলওয়েজ আমরা বলেছি। আরেকটা বিষয় আমি যুক্ত করি, আমরা আমাদের স্কুলে কিছু মাস্ক রেখে দিয়েছি, আমাদের বেশ কিছু মাস্ক আমরা রেখেছি। যে সকল বাচ্চারা অসাবধানতাবশত মাস্ক নিয়ে আসে না বা মাস্ক হারিয়ে ফেলে এরকম বলে, আমরা তাদেরকে সাথে সাথেই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে তাদেরকে মাস্ক দিয়ে দিচ্ছি। তো এই কাজটা আপনি আজকে শিক্ষার আলো .com পত্রিকার এই সমকালীন শিক্ষক আমাদের ভাবনা অনুষ্ঠানে এসে আপনার অনুভূতি কেমন লাগছে মিজান স্যার? হ্যাঁ, আমার আসলে এরকম একটি প্ল্যাটফর্মে আপনাদের সাথে থাকতে পেরে এবং আমার সন্তানদের উদ্দেশ্যে, আমার সহকর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার খুব ভালো লাগছে। ভবিষ্যতে আরো সুযোগ পেলে আরো কথা বলবো এবং আপনাদের এই শিক্ষার আলো .com এর উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। স্যার, আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন যে সমকালীন শিক্ষা এবং আমাদের ভাবনা নিয়ে যে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করতেছি, এতে আপনার
প্রত্যাশা কি এবং ভবিষ্যতে আমরা কি প্রত্যাশা করি এবং এটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনার দৃষ্টিতে, বা আজকের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগবে? অবশ্যই অবশ্যই ভালো লাগলো। আজকে সেই সকাল থেকেই তো আমি প্রস্তুত যে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করব। 3টা বাজে আমার মেয়ে আমাকে জানিয়ে দিচ্ছে, আব্বু তোমার তো শুরু। আমি বলছি না, 3টা 30-এ। সো অনেক ভালো লাগা এবং ভালোবাসা আছে আজকের এই অনুষ্ঠানে। আর সমকালীন শিক্ষক এই ভাবনা, এই অনুষ্ঠানটা এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমন গতকালকেও আমি আপনাদের একটা লাইভ অনুষ্ঠান রাত্রে দেখেছি। দেখে আমি কম্পেয়ার করার চেষ্টা করেছি যে আমার এই কুমিল্লা আর ওদিকে সম্ভবত একজন মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় ছিলেন, এটা উত্তরাঞ্চলের দিকে সম্ভবত কোনো একটা ডিস্ট্রিক্টের আপনাদের এই সমকালীন শিক্ষা আমাদের ভাবনা শিক্ষাআলো.com এর অনুষ্ঠানটা ছিল। তো আমি ওইখান থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কি হবে যে আমরা আমাদের সমস্যাগুলো এবং আমাদের যেই ভাবনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অন্যদেরটা আমরা নিতে পারবো, এবং এই ক্ষেত্রে আমরা মনোগতভাবে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এবং আপনাদের এই, আমি আশা করব আপনাদের অন্তত প্রত্যেক ডিস্ট্রিক্ট বা প্রত্যেক জেলা উপজেলা ভিত্তিক আপনাদের এই অনুষ্ঠানটা, এবং পরিকল্পনা ব্যবস্থাপনায় যিনি আছেন এম.এ. মারুফ সোহেল নির্বাহী সম্পাদক, আমি স্যারকে অনুরোধ করব অন্তত এই প্রোগ্রামটা যাতে উনি চালিয়ে যান, এতে করে আমাদের মতো এই ক্ষুদ্র শিক্ষকরাও এসে কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলতে পারা অনেক ভাগ্যবান নিজকে মনে করছি, পাশাপাশি জাতীয় উপকৃত হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমাদের নির্বাহী সম্পাদক এম এ মারুফ স্যার এবং আরো অন্যদের সহযোগিতায় আমরা আরেকটা কার্যক্রম শুরু করছি, সেটা হচ্ছে অনলাইন শিক্ষা বিষয়ক যারা কাজ করছেন তাদেরকে সনদ এবং সম্মাননা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের নির্বাহী সম্পাদক এবং আমাদের টিম। আমরা আরো আমাদের পরিধি বাড়ানোর চেষ্টা করতেছি। আশা করি আমরা সাথে থাকবো আপনাদের, আপনারাও আমাদের সাথে থাকবেন। সর্বশেষ প্রশ্ন ঝর্ণা সুলতানা ম্যামের কাছে, আপনি আপনার শিক্ষার্থীদের কাছে কি উপদেশ দিবেন এবং আজকের অনুষ্ঠানে এসে আপনার কি প্রত্যাশা বা কি অনুভব মনে হয়েছে? বা জি ঝর্ণা সুলতানা ম্যাম, আপনি তো শুনতে পাচ্ছেন ইনশাল্লাহ। সুলতানা ম্যাম, আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, যাই হোক, শেষ করে দিচ্ছি। আসলে আজকের অনুষ্ঠানে আমাদের 3জন তারকা উপস্থিতি ছিলেন সমকালীন শিক্ষক আমাদের ভাবনায় এই অনুষ্ঠানে। বাংলাদেশের অনলাইন শিক্ষা জগতের 3 নক্ষত্র আব্দুল কাদের স্যার, মিজানুর রহমান স্যার এবং ঝর্ণা সুলতানা ম্যাম, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং তার সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের শিক্ষাআলো.com এর নির্বাহী সম্পাদক জনাব মারুফ সোহেল স্যারকে। আমরা বাচ্চাদের যে সরাসরি ক্লাস করাতে যে আনন্দটা পেতাম, সেই আনন্দটা থেকে এখন বিচ্ছিন্ন। আমরা মহান প্রভুর কাছে প্রার্থনা করি যে অতি শীঘ্রই এই মহামারী আমাদের দেশ থেকে চলে যাবে এবং আমাদের সেই কোলাহল পরিবেশ আমরা ফিরে পাবো। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শিক্ষক হচ্ছে আমাদের অভিভাবক। অভিভাবকের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে আগে, যেটা আমাদের আজকের আলোচকবৃন্দ বলেছেন, যে তাদেরকে কোনো প্রেসার, কোনো জবরদস্তি বা কোনো মানসিক টর্চার বা তাদেরকে কোনো ধরনের শাস্তি দেওয়া দিবেন না, এবং তাদেরকে মনের শান্তিতে আনন্দের সহিত বাড়িতে যতটুকু পারেন কাজ করান, যাই করান, স্বাস্থ্যসম্মত ভাবে চলাফেরা এবং নিয়মিত লেখাপড়া অধ্যয়ন যেন চালিয়ে যায়। এবং তার সাথে আমাদের যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যার যার স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখবেন, যাতে আপনার পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সাপোর্ট দরকার। আমার বিশ্বাস বাংলাদেশের সকল শিক্ষক আপনাদের সাথে আছে এবং আমরা সাথে আছি। আমাদের সাপোর্ট দিবেন। পাশাপাশি এই মুহূর্তে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন আপনি। তো আপনার কাছে থেকে এখন তারা শিখবে, তারা জীবনকে শিখবে। তারা হয়তো একটা সময় আমাদের স্কুলে বিদ্যালয়ে আসে, আমরা পাঠ্যপুস্তক পড়াই, তোতা পাখির মতো মুখস্থ করি, কিন্তু এখন তারা যেটা শিখবে সেটা হচ্ছে বাস্তব জীবন থেকে, এবং জীবন যুদ্ধে তারা যেন ভবিষ্যতে জয়ী হয় এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন আরো উন্নতর হয় এবং তারা যেন আমাদের দেশ পরিচালনার জন্য এক একটি নাগরিক, এক একটি দেশ নায়ক হয়, সেই প্রত্যাশা করি তাদের কাছে। এবং সেটা গড়ে তোলার জন্য আপনি সাপোর্ট দিতে থাকুন, আমরাও আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হোক আমাদের শিক্ষার্থীর, জয় হোক সকলের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠান থেকে শেষ করছি, বিদায়।